আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ খালেদ চলে আসলাম লাইভ কোশ্চেন আনসার সেশনে। তো আজকে অনেকগুলা কোশ্চেন আছে, আমি সবগুলা কোশ্চেন মোটামুটি নোট ডাউন করে ফেলেছি। তো আমি চেষ্টা করব এখন পর্যন্ত যতগুলা কোশ্চেন এসেছে সবগুলোর উত্তর দেওয়ার। তো দেখি আমাদের লাইভে আরো কিছু মানুষ যুক্ত হোক, আমরা ধীরে ধীরে লাইভটা আগাই। অলরেডি কিছু কোশ্চেন চলে এসেছে। এটা হচ্ছে আমার একদম নতুন একটা পেজ। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি আমার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা আছে এটা থেকে আমার যে কোচিংটা আছে টোটালি আলাদা করার জন্য, যেহেতু এটা নতুন পেজ হয়তো বা এটা রিচ একটু কম থাকবে বা অনেকে জানেই না যে আমি একটা পেজ অ্যাকচুয়ালি খুলেছি। যদিও আমি চেষ্টা করছি পেজটা শেয়ার দেওয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, বা আপনারা যারা লাইভটি দেখছেন তারা যদি আপনারা শেয়ার করে দেন এই পেজটি, তো আমি আশা করি আমার অ্যাকচুয়ালি মেইন পারপাস কিন্তু হচ্ছে মানুষকে আমি যতটুকু জানি আমার সীমিত বা ক্ষুদ্র যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করি ততটুকু নলেজ মানুষকে সাথে শেয়ার করার জন্য। আমি সবসময় চাই যে আপনারাও নলেজ শেয়ার করবেন, আমিও নলেজ শেয়ার করব, একটা ব্যালেন্স থাকবে। তো একজন অলরেডি আমাদের সাথে লাইভে জয়েন করেছেন। আচ্ছা, কোশ্চেনটা কই করবো এটা আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন। কোশ্চেন আমাকে যারা আমার ক্লোজ তারা সাধারণত আমাকে হোয়াটসঅ্যাপেই করে, বাট আমি হোয়াটসঅ্যাপের কোশ্চেন অফকোর্স নেই। বাট আমি সবসময় সাজেস্ট করব যে আমরা যে লাইভের যে লিঙ্কটা দেই, যে যেমন যে একটু আগে আমরা আজকে একটু আমাদের দেরি হয়ে গেছে, আমি আসলে রেডি ছিলাম না লাইভটা করার জন্য। আর গত মঙ্গলবার দিন অ্যাকচুয়ালি আমি একটা জিম ওপেনিং এর প্রোগ্রামে ছিলাম, তো সেই জন্য আমি লাইভে আসতে পারিনি। তো আমরা সাধারণত একটা পোস্ট করি যে এরকম থাকে পোস্টটা, যেমন এটা আজকেও আমি করেছি জাস্ট 2 ঘন্টা আগে। আমি আজকে আশা করতে পারিনি যে আজকে লাইভে আসতে পারবো, অ্যাকচুয়ালি লাইভ বিজি হয়ে গেছে অনেকটাই। তো আস্ক দ্য কোচ লাইভ কোশ্চেন আনসার সেশন, ডায়েট এবং ফিটনেস সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে লিখুন, লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে এই পোস্টটা করি এই পোস্টের নিচে আপনারা যদি কোশ্চেনগুলো করেন সেক্ষেত্রে আমার জন্য উপকার হয়, সেক্ষেত্রে আমি একসাথে সবগুলা প্রশ্ন পেয়ে যাই। নাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা হচ্ছে একটু একটা প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানেও কোশ্চেন করতে পারেন। সেটা হচ্ছে আয়রন ওয়ারিয়র্স ডিসকাশন গ্রুপ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওপেন ডিসকাশন ফোরাম, এখানে আমরা আমাদের সবাই আইডিয়াগুলো শেয়ার করি। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর্ঘ্য পাল পল্লব, আদাব স্যার, আদাব। পল্লব পল্লব হচ্ছে আমাদের ন্যাশনাল বডি বিল্ডার। সে হচ্ছে ও এখনো ন্যাশনাল খেলে নাই, ও হচ্ছে আমাদের ইন্টার ইউনিভার্সিটি যে প্রথমবারের মতো ইন্টার ইউনিভার্সিটি বডি বিল্ডিং কম্পিটিশন হয়ে গেল সেটার প্রথম গোল্ড মেডেলিস্ট। কংগ্রাচুলেশনস, যদি এর আগে করছি উইশ। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জয়েন আওয়ার প্রাইভেট গ্রুপ। অলরেডি কোশ্চেন কিছু এসেছে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। আমি আসছি, ধীরে ধীরে আসছি। আপনারা যারা আরো এক্সক্লুসিভ কন্টেন্ট চান, আমি এখনো পুরোপুরি এইটার ব্যাপারে এই যে আয়রনারি ডিসকাশন ফোরাম যেটা বাই কোচ খালেদ, সো এটা এটা আমি এখন পুরোপুরি অ্যাক্টিভিটি শুরু করিনি। আমি যখন অ্যাক্টিভিটি শুরু করব আমার টার্গেট হচ্ছে এটাকে একটা পেইড গ্রুপে নিয়ে যাওয়া। যে আমার একটা টার্গেট আছে এই গ্রুপে যদি আমার যখন 5,000 মেম্বার টাচ করবে এটাকে আমরা পেইড গ্রুপ করে ফেলবো। অর্থাৎ এই গ্রুপে আপনি যদি জয়েন করতে চান আপনাকে পে করতে হবে। অ্যাট দিস মোমেন্ট এই গ্রুপে কতজন মেম্বার আছে আমি একটু দেখে বলি। আমি কোশ্চেন আনসারে ঢুকছি। আজকে আমি ফ্রি আছি, আমি মোটামুটি সব কাজ শেষ করেই আজকে বাসায় আসছি। এটা হচ্ছে আমার 1.9K অলরেডি হয়ে গেছে, মানে অলমোস্ট 2,000 মেম্বার হয়ে গেছে। তো আপনারা যারা লাইভটা দেখছেন আপনারা চাইলে পোস্টটা শেয়ার দিতে পারেন, আমিও পোস্টটা শেয়ার দিই আমার নিজের প্রোফাইলে। ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন, ফিটনেস রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে লিখে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। অলরেডি হৃদয় চৌধুরী একটা কোশ্চেন করেছে, ওয়ার্কআউট সেশনে 25 রেপস মাঝে মাঝে কেন দেওয়া হয় স্যার? আর এইটা কি 25x3 এইরকম প্ল্যান থাকে? হ্যাঁ, 25x3 এরকম প্ল্যান থাকে। আমি আসছি, সেট অ্যান্ড রেপস রিলেটেড আরো কোশ্চেন আছে, তো আমি এটা নিয়ে আলোচনা করছি। ওকে, আপনারা কোশ্চেন করুন। আমাদের আসলে একচুয়ালি ভিউয়ার কম, আমি আসলে অ্যানাউন্সমেন্ট আগে দিইনি। আজকে যদি অ্যানাউন্সমেন্ট একটু আগে দিতাম হয়তো আজকে আরো বেশি ভিউয়ার্স পেতাম। আমাদের লাস্টেরও যে লাইভটা আছে লাস্টের লাইভেও কিন্তু কিছু কোশ্চেন আছে যেটা আমি আনসার একচুয়ালি দিতে পারিনি, অনেকগুলো কোশ্চেন ছিল। ওকে,
তাহলে আমি ধীরে ধীরে আগাই। আমি অলরেডি আমার নোট নিয়ে নিয়েছি। আমার নোট দেখে দেখে আমি বলি যে আমরা অ্যাকচুয়ালি কি কি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। গ্রামারলি, ওকে। আমাকে অনেকে বলে যে আপনি ভিডিও কন্টেন্ট বানান না কেন, লাইক ক্লিপ 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটের। আসলে অ্যাকচুয়ালি আমি এরকম প্রিপারেশন নিয়ে ভিডিও বানাতে পারি না। আমি ভিডিও বানাতে পারবো হঠাৎ করে, জাস্ট সিম্পলি ফ্রি টাইম পাইলাম, ফ্রি টাইম পাওয়ার সাথে সাথে বসে আমি কিছু ভিডিও করতে পারি, কিন্তু আসলে আমার পক্ষে এত টাইম নিয়ে প্রিপারেশন নিয়ে বসে এত সময় দিয়ে ভিডিও বানানো সম্ভব না। তাই অ্যাকচুয়ালি আমি লাইভেই ঢুকি, এবং আমার কাছে মনে হয় লাইভটাই হচ্ছে বেস্ট। আপনারাও কোশ্চেন করতে পারেন, আমিও ডিসকাস করতে পারি। ওকে, আমি তাহলে ধীরে ধীরে আগাই। আমাকে আজকে একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে হাউ টু রিমুভ স্ট্রেস ফ্রম নি ডিউরিং স্কোয়াট। অ্যাকচুয়ালি এখানে খালি নি লেখছে না, এখানে বেঞ্চ প্রেসের কথাও লেখছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে শুরু করি। এখানে কোশ্চেন আনসার শুরু করছি আজকের জন্য। আমরা যখন ওয়ার্কআউট করি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আসলে একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। অ্যাডভান্স লেভেলে চলে গেছে কিসের জন্য? যে আমরা যখন স্কোয়াট করি, আপনি ওয়ার্কআউট করতে 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 সার্টেন লেভেলে, ফর এক্সাম্পল আপনি যখন শুরু করেছেন নতুন নতুন জিম, আপনি খালি বার দিয়ে স্কোয়াট করছেন 20 কেজি। আপনার যখন টাইম যাবে গ্র্যাজুয়ালি এটা আমি 5 5 10 কেজি 20 কেজি 30 কেজি ভাবে আগাতে আগাতে একসময় আপনি 100 কেজি প্লাসে চলে যাবেন। কিন্তু 100 কেজি প্লাসে স্কোয়াট করলে কিন্তু একটা রিস্কের ব্যাপার থাকে, একটা রিস্ক ম্যানেজমেন্টের ইস্যু থাকে। যেমন আমি অনেক কেজি, যেমন আমি নিজে একসময় 170 কেজি দিয়ে স্কোয়াট করতাম, বাট আমি এখন করতেও পারি না, বাট করার আর ইচ্ছাও নাই। কেন নাই? কারণ এখানে আমার এই যে একটা ইস্যু আছে, যেহেতু আমার বয়স বেড়ে গেছে, এখানে একটা সেফটি কনসার্ন আছে। এটা আমি সবাইকেই বলবো। তো স্কোয়াটটি তাই বলে হেভি করবো না, না হেভি করবো না, কিন্তু কেন করবো না? এখানে আমার একটা সেফটি রিস্ক হয়ে যাচ্ছে। কারণ আমি যদি ইনজুরিতে পড়ি এত হেভি স্কোয়াট নিয়ে, বা আমি যদি স্কোয়াট বার নিয়ে পড়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার যে ফিটনেসের ক্যারিয়ার, এটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবং এটার কিন্তু প্রমাণ অলরেডি আছে, এরকম অনেক আছে। আপনারা যদি প্রো বডি বিল্ডারদের ভিতরেও আছে যে আপনার স্কোয়াট করতে গিয়ে পড়ে যে প্রো বডি বিল্ডিং ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে আমাদের মেইন যে পারপাস, সেটা হচ্ছে সেফটি। আমরা যখন ওয়ার্কআউট করব, আমরা এনশিওর করব যে আমাদের ওয়ার্কআউটে যাতে সেফটি থাকে। আমরা যখন কোনো মেশিন, যেমন আমি ট্রেনারদেরকে সবসময় বলি, আপনারা ডিউটিতে যখন আসবেন, আমার যেহেতু নিজস্ব জিম আছে, আপনারা এসে সবার আগে মেশিনগুলো ঠিক আছে কিনা, নাট টাইট আছে কিনা, মেশিনগুলো সেফ আছে কিনা, এটা দিয়ে ওয়ার্কআউট করে আমার কোনো মেম্বার ইনজুরিতে পড়বে কিনা, এটা আপনি এনশিওর করতে হবে 1 নম্বর। তো আপনারা যখন স্কোয়াট করবেন, এটা অ্যাডভান্স লেভেলে যারা চলে গেছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছেন, এটা হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্ট। আমরা রিস্ক কিভাবে ম্যানেজমেন্ট করব? আমি সবসময় বলি যে ডেড লিফট, স্কোয়াট আর বেঞ্চ প্রেস, ফ্ল্যাট বেঞ্চ প্রেস যেটা, এটা হচ্ছে ওয়ার্কআউটের একটু পরে করতে। এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে প্রি এক্সস্ট। প্রি এক্সস্ট এটা একটা টেকনিক। এই টেকনিকটা কিভাবে ফলো করতে হয়? আপনি যখন স্কোয়াট করতে যাবেন, আপনি প্রথমে স্কোয়াট করবেন না। আপনি যখন ওয়ার্কআউট শুরু করবেন, আপনার লেগস, ফর এক্সাম্পল আমি সবসময় সাজেস্ট করি, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, আমি সবসময় লেগ ওয়ার্কআউট শুরু করাই লেগ কার্ল দিয়ে। লেগ কার্ল দিয়ে কেন শুরু করাই? লেগ কার্ল কিন্তু আমার যে নি, আমার হাঁটু, আমার হাঁটুর জন্য সব থেকে ফ্রেন্ডলি হচ্ছে লেগ কার্ল। তো আমি যখন লেগ কার্ল দিয়ে শুরু করি, তখন কিন্তু আমার নিতে প্রেশার পড়ে না। তো আমার নিতে প্রেশার পড়ে না, আমার নিটা আমার ওয়ার্ম আপ হয়ে যায়, অর্থাৎ আমার এখানে প্রেশার পড়তেছে না, এটা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। আমার এটার মোবাইলিটি, আমার মোবাইলিটিটা ভালো থাকছে, আমার নিতে স্ট্রেস পড়বে না। আমি লেগ কার্ল করব, লেগ কার্ল করার পরে ফর এক্সাম্পল আমি লেগ এক্সটেনশন করব, আমি লেগ এক্সটেনশন করার পরে ধীরে ধীরে আমি আগাবো। আমি যদি হ্যাক স্কোয়াট করি বা স্কোয়াট করি, সেক্ষেত্রে আমি যদি স্কোয়াট, ফ্রি স্কোয়াট যেটা আছে বা ওয়েটেড স্কোয়াট যেটা আছে, এটা যদি আমি ওয়ার্কআউটের লাস্টে করি, সেক্ষেত্রে কি হবে? আমি যদি ইনিশিয়াল প্রথম ওয়ার্কআউটটা যদি আমি স্কোয়াট রাখি, আমি প্রথম কিন্তু করতে পারবো ফর এক্সাম্পল 100 কেজি 150 কেজি। আমি ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সদের কথা বলছি। তো সেটা আমার জন্য রিস্কি হবে। বাট আমি যদি 2টা 3টা ওয়ার্কআউটের পরে করি, বা স্কোয়াটটা যদি আমি আমার সবার লাস্টে করি, আমার কিন্তু লেগস অলরেডি এক্সস্টেড হয়ে গেছে। সেক্ষেত্রে কি হবে? আমার প্রেশারটা কিন্তু সেমই থাকবে, কারণ আমার মাসলগুলো অলরেডি এক্সস্টেড। আমার মাসল যখন এক্সস্টেড হয়ে যাবে, তখন কিন্তু 50 কেজি আমি ফিল করব 100 কেজির মতো। ইন দ্য সেম ওয়ে, আমি ডেডলিফটটা, যারা ব্যাক অন ডেডলিফট খুবই ইনজুরিয়াস ওয়ার্কআউট, অ্যান্ড আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কআউট মাসল বিল্ডিং এর জন্য, কিন্তু খুব বেশি ইনজুরিয়াস ওয়ার্কআউট, এবং বেশিরভাগ মানুষই প্রপার ফর্মে ডেডলিফট করতে পারে না। তো আমি সবসময় সাজেস্ট করি সবাইকে যে ডেডলিফটটা ব্যাক ডে সবার লাস্টে করতে। আপনি যখন ফুল ব্যাক ওয়ার্কআউট শেষ করে ফেলবেন, আপনি যখন যদি স্কোয়ার ডেড লিফট করতে যান, ডেড লিফট করতে গিয়ে দেখবেন যে আপনি 100 কেজি তখন লিফট করতে গেলেই এটা অনেক হেভি মনে হবে। আপনি হয় আর আপনি 180 কেজি 200 কেজি ডেড লিফট করতেই পারেন, কিন্তু লাস্ট কিন্তু ইফেক্টটা কিন্তু সেম থাকবে। এই যে মেথডটা, এটাকে বলে প্রি এক্সস্ট মেথড। আপনারা চাইলে এটা গুগল করতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন, এটা অনেক বেশ ভালো ভালো কন্টেন্ট আছে। ওকে, তারপরে হচ্ছে ছিল বেঞ্চের কথা। আমাদের এখানে একটা মিসকনসেপশন আছে একদম, আমি এটা একদম পছন্দ করি না টোটালি। সেটা হচ্ছে সবাই শুরু করে ফ্ল্যাট বেঞ্চ দিয়ে ওয়ার্কআউট শুরু করা।
আমার যে চেস্ট আছে, আমরা যে চেস্টের অ্যানাটমি অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা দেখবো কি পেক্টোরাল মেজর, অর্থাৎ আমার যে আপার চেস্টটা আছে, যেটাকে আমরা বলি আপার চেস্ট, আর হচ্ছে আমার লোয়ার চেস্ট, মিডল চেস্ট বলে কোনো কিছু নেই, একচুয়ালি পেক্টোরাল মেজর অ্যান্ড পেক্টোরাল মাইনর। পেক্টোরাল মেজর মানে কি আমার চেস্টের আপার পার্টটা, অর্থাৎ এটাই কিন্তু ম্যাক্সিমাম, যেহেতু নাম হচ্ছে মেজর, নামই বলে দিচ্ছে কি আমার চেস্টের মেজরিটি পোর্শনই হচ্ছে পেক্টোরাল মেজর। সেক্ষেত্রে আমার কি উচিত, আমার কি উচিত না যে আমি আমার যেটা সব থেকে বড় মাসল, আমরা তো এটা জানি যে আমরা সবসময় বড় মাসল আগে ট্রেনিং করবো, ধীরে ধীরে ছোটোর দিকে আগাবো। সেক্ষেত্রে আমার আমার মতে, এটা আমার আইডিওলজি, যে চেস্ট ওয়ার্কআউট শুরু করা উচিত সবসময় ইনক্লাইন বেঞ্চ প্রেস দিয়ে। যদি আপনি বডি বিল্ডিং এর জন্য, আমরা এখানে যেটা কথা বলছি এটা হচ্ছে টোটালটাই বডি বিল্ডিং এর জন্য, এগুলো সব বডি বিল্ডিং টেকনিকের ভিতরেই পড়তেছে অ্যাকচুয়ালি। তো আপনারা যারা চেস্ট ট্রেনিং করেন, আমি সাজেস্ট করবো ইনক্লাইন বেঞ্চ দিয়ে শুরু করবেন। ইনক্লাইন বেঞ্চ দিয়ে শুরু করে তারপরে আপনি ফ্ল্যাটটা পরে করেন। হয় আপনি যেমন আমি যেটা করি, আমি নর্মালি আমি প্রথমে শুরু করি ইনক্লাইন বেঞ্চ প্রেস দিয়ে, তারপরে ডিক্লাইন করি, দেন আমি ফ্ল্যাট বেঞ্চ করি, এবং মাঝে মাঝে সামটাইমস আমি ফ্ল্যাট বেঞ্চ করিও না, আমি হয়তো ডাম্বেল প্রেস করি বা মেশিন বেঞ্চ বেশি করি, আমি মেশিন চেস্ট প্রেস যেটা, এটা আমি বেশি করি। আমার কাছে মনে হয় যে ফ্ল্যাট বেঞ্চটা আননেসেসারি, আমার কাছে এটা মনে হয় যে এটা পাওয়ার লিফটিং বা স্ট্রেংথ ট্রেনিং টাইপের জন্য কিছুটা, এটা কিছুটা স্ট্রেংথ ট্রেনিং টাইপের যারা, তাদের জন্য আইডিয়াল যে ফ্ল্যাট বেঞ্চ শুরু করা। বাট যারা বডি বিল্ডিং এর জন্য ট্রেনিং করেন, আমি সবসময় সাজেস্ট করি যে ইনক্লাইন বেঞ্চ দিয়ে ওয়ার্কআউটটা শুরু করতে, কারণ আমাদের টার্গেট কি বড় মাসুলটা আগে ট্রেনিং করা। এখানে হচ্ছে আমার বড় মাসুল কি পেক্টোরাল মেজর। পল্লব ইনক্লাইন দিয়ে আমিও শুরু করি স্যার, গুড জব, তুমিও শুরু করো, দ্যাটস গ্রেট। ওকে, তারপরে নেক্সট কি কোশ্চেন ছিল, আমি আরেকটা কোশ্চেনে চলে যাই। এখানে ওই গেল আরেকটা কোশ্চেন, ওয়ার্কআউট সেশনে এখানে একটা কোশ্চেন ছিল, ওয়ার্কআউট সেশনে 25 রেপস মাঝে মাঝে কেন দেওয়া হয় স্যার, আর এইটা কি 25x3 এরকম প্ল্যান থাকে? একটু প্লিজ, আমি আসছি, কোশ্চেন আনসার দিচ্ছি। ওকে, আমার কল আসছিল অ্যাকচুয়ালি একটা, সরি ফর দ্যাট। ওকে, রেপস 25 রেপ, অ্যাকচুয়ালি রেপসটা কিসের উপরে নির্ভর করে, অনেকেই জিজ্ঞেস করে যে 8 রেপস, তারপরে 12 রেপস, 8 থেকে 12, আবার 12-র উপরে, 12-র নিচে। অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেনিং করি, ট্রেনিং এর অনেকগুলা মেথড আছে এবং মাসল ফাইবারও আছে আমাদের, কিন্তু সব বডিতে মাসল ফাইবার কিন্তু এক টাইপ না, আমাদের বডিতে হচ্ছে মাসল ফাইবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ফাস্ট টুইচ, একটা হচ্ছে স্লো টুইচ। তো আমাদের যে ফাইবারগুলো আছে, এই ফাইবারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। তো আমরা যখন, যেমন এখানে ওয়ার্কআউট যারা করছে, আমরা সবাই কিন্তু বডি বিল্ডার না। তো অনেকে আছে এখানে, লেটস সাপোজ কেউ ফুটবলার, যে ফুটবলার তাকে আপনি কিভাবে ট্রেনিং করাবেন, তাকে তো আপনি, যেমন আমার মাসল বিল্ডিং এর জন্য যে ট্রেনিংটা করা, এটাকে বলে হাইপার ট্রফি ট্রেনিং। তো আপনি ফুটবলারকে তো মাসল বিল্ডিং করার লাভ নেই, তো তাকে ট্রেনিং করাতে হবে কি ইন্ডোরেন্স, ইন্ডোরেন্স ট্রেনিং করাতে হবে। কারণ সে 90 মিনিট যখন সে মাঠে থাকবে, তার অনেক স্টেমিনার দরকার আছে, স্টেমিনা বাড়াতে হলে আমার এন্ডোরেন্স ট্রেনিং করাতে হবে। এবং এন্ডোরেন্স ট্রেনিং আমরা বেশিরভাগ সময় করায় থাকি হচ্ছে যে 12 রেপসের উপরে যে ওয়ার্কআউটগুলো আছে, বা 12 রেপসের উপরে, 15 রেপসের উপরে যে ওয়ার্কআউটগুলো আছে, এগুলো আমরা সাধারণত করাই। এবং সামটাইমস ভেরিয়েশনের জন্য, যেমন এখানে যারা বডি বিল্ডিং এ আছে অনেকে, অনেক সময় হচ্ছে আমার যেহেতু টাইপ 5 মাসুল ফাইবার, ডিফারেন্ট ভাবে বডিটাকে এঙ্গেজ করানোর জন্য আমরা এক ওয়েতে যখন সেম ট্রেনিং করাচ্ছি, ফর এক্সাম্পল 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ আমরা একটা ওয়েতে করাচ্ছি, বডি কিন্তু রেজিস্ট্যান্স চলে আসে, বডি ইউজ টু হয়ে যায়। আমরা এরকমও করাই মাঝে মাঝে, জার্মান ভলিউম ট্রেনিং করাই 10x10, বডিতে প্রচুর টোল পে করে। যেমন 10x10 হচ্ছে, আমি যদি ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্কআউট সিলেক্ট করবো, এই ওয়ার্কআউটটা সিলেক্ট করে আমি এটাকে 10 রেপ করব এবং 10 সেট করব, অর্থাৎ 100 রেপসের একটা ওয়ার্কআউট। এটা খুব ইফেক্টিভ একটা ওয়ার্কআউট, আমি যখন জিম শুরু করি এটা খুব পপুলার ছিল। তারপরে যারা পাওয়ার লিফটিং করে বা স্ট্রেংথ ট্রেনিং করে, আমরা যে যে বললাম যেমন হাইপারট্রফি, এন্ডুরেন্স, স্ট্রেংথ বেশিরভাগ করে হচ্ছে যারা পাওয়ার লিফটিং করে, বা আমাদের যারা অনেক কম্বাট স্পোর্টস এর যারা আছে, তারা এন্ডুরেন্সও করে, স্ট্রেংথও করে, কারণ তাদের স্ট্রেংথও লাগে, এন্ডুরেন্সও লাগে, দুইটাই তাদের লাগে। তো তারা কিন্তু একটা হাইব্রিড সিস্টেমে ওয়ার্কআউট করে। তো যারা স্ট্রেংথ ট্রেনিং করে তাদেরকে কিন্তু আমরা 5x5ও করাই, এবং সামটাইমস 1 রেপ ম্যাক্সও করাই, বা 1 RM যেটাকে বলে, 1 RMও করাই। তো এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে গোল কিরকম। আমরা মাঝে মাঝে ওই যে বললাম ভেরিয়েশনের জন্য করাই, বডি রেজিস্ট্যান্ট হয়ে যায়, যারা অনেক বছর ট্রেনিং করছে তাদেরকে কিন্তু ভেরিয়েশনের জন্য আমরা মাঝে মাঝে 25 রেপস করাই। এটা অ্যাকচুয়ালি কোচ টু কোচ ভ্যারি করে। আমি পছন্দ করি অনেকভাবেই ট্রেনিং করাই, আমি নিজেও 25 রেপস ওয়ার্কআউট করাই, বাট নট ফর লং টাইম।
একটা সার্টেন পিরিয়ডের জন্য হয়তো বা 2 সপ্তাহ 4 সপ্তাহ এরকম, এর বেশি না। এতে করে হয় কি যে আমার যে ছোট যে ফাইবার গুলো আছে, ওই ফাইবার গুলোও অ্যাক্টিভেটেড হয়। কারণ আমার যখন আমি একটা মাসল বিল্ড করবো, এটা কিন্তু আমার ওভারঅল। এবং এখানে একটা জিনিস আছে যে ফাইবারের যখন কথা উঠলোই, আরেকটা জিনিস বলি, ম্যাক্সিমাম আমি বডি বিল্ডার হোক বা ফিটনেস এনথুজিয়াস্ট হোক, আমি দেখি যে ওয়ার্ম আপ করতে চায় না। ওয়ার্ম আপ কিন্তু অনেকভাবেই হয়, ওয়ার্ম আপ কিন্তু খালি করলেই হবে না। আমি অ্যাটলিস্ট উইকলি একদিন স্ট্রেচিং করতে সাজেস্ট করবো। যেমন অ্যাক্টিভ রেস্ট বলে একটা কথা আছে, বেশিরভাগ আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম যেটা ফলো করি সেটা হচ্ছে 7 দিনের ভিতরে আমরা 5 দিন ওয়ার্কআউট করি, 2 দিন রেস্ট নেই। আমি সাজেস্ট করবো এই 2 দিনের ভিতরে একদিন অ্যাক্টিভ রেস্ট রাখার জন্য। অ্যাক্টিভ রেস্ট যে দিন আপনি কি করবেন, আপনি একটা স্ট্রেচিং করেন, আপনি ফুল বডি স্ট্রেচিং করেন। আপনি ফুল বডি স্ট্রেচিং করলে কি হবে, আপনার যে মাসল সেপারেশন গুলো আছে এগুলো কিন্তু ভালো থাকবে। মাসলে যে নট আসে, মানে যারা অনেক লং টাইম জিম করে দেখবেন মাসল এখানে দলা হয়ে থাকে, শক্ত শক্ত হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু, এটা ইটস নট এ গুড সাইন, এটা একটা ব্যাড সাইন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকটাই রিকভারি করতে পারি। আর বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম যেটা, ডিপ টিস্যু মাসাজ বা থেরাপি বা আপনি যদি কাইরোপ্র্যাক্টর বলেন, এটা কিন্তু অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা স্ট্রেচিং করেন। স্ট্রেচিং করলে আপনার লিগামেন্ট, টেন্ডন এগুলার হেলথও কিন্তু ভালো থাকবে। সেক্ষেত্রে আপনি ইনজুরি থেকে অনেকটাই বেঁচে থাকতে পারবেন। স্পেশালি যারা লং টাইম জিম করছেন তারা কিন্তু অনেকটাই ইনজুরি প্রোন হয়ে যান ওয়ার্কআউট করতে করতে। দেখা যায় যে এক ওয়ার্কআউট বারবার করতে করতে, হেভি লিফটিং করতে করতে ওয়ার্কআউটে ভেরিয়েশন নাই, স্ট্রেচিং নাই, ওয়ার্ম আপ নেই। এবং আমি একটা জিনিস খেয়াল করছি, ওয়ার্ম আপের ব্যাপারে বেশিরভাগ মানুষই হচ্ছে উদাসীন। এসে দেখা যায় ডিরেক্ট হেভি ওয়েট তোলা শুরু করে। বডি তো রেডি না, বডি তো রেডি থাকতে হবে, বডিটাকে রেডি করতে হবে। আপনার একটা গাড়ি তো স্টার্ট দিয়ে আপনি 180 কিলোমিটার/আওয়ারে উঠাবেন না, অবশ্যই স্লোলি গ্র্যাজুয়ালি এটাকে বাড়াতে হবে। যাই হোক, আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট আছে হচ্ছে, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ইনক্লাইন দিয়ে আমিও শুরু করি। ওকে, এগুলা কোশ্চেন আনসার দিয়ে দিছি। আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, না হলে আমার কাছে যে কোশ্চেন আছে আমি সেই কোশ্চেনের দিকে আগাতে থাকি। ও, একটা ভালো কোশ্চেন আসছে, গুড। সেটা হচ্ছে বডিতে কিভাবে ফ্যাট আসে। ফ্যাট কিভাবে আসে? ফ্যাট অ্যাকচুয়ালি আমার যে রিকোয়ার্ড, আমার ডায়েট রিলেটেড কোশ্চেন আমি অ্যাকচুয়ালি পছন্দ করি ওয়ার্কআউট থেকে বেশি। কারণ ডায়েট নিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মিসকনসেপশন। তো ডায়েট নিয়ে কোশ্চেন করলে এটা ক্লিয়ার হয়ে যায়। আর ওয়ার্কআউট মোটামুটি সবাই জানে। আর ওয়ার্কআউটের কিন্তু যে ডাটাগুলো বা ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু ডায়েটটা খুব ক্রিটিক্যাল, কারণ এক একজনের এক এক রকম পয়েন্ট অফ ভিউ ডায়েটের ক্ষেত্রে। ওয়ার্কআউটেও আছে, বাট ডায়েটের ভেরিয়েশনটা বেশি। তো ফ্যাট কিভাবে আসে অ্যাকচুয়ালি, খুব ইন্টারেস্টিং মেকানিজম। ফর এক্সাম্পল, আপনি আপনার ডেইলি রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ক্যালোরি 2000 ক্যালোরি। আর আপনি 2000 ক্যালোরি না নিয়ে আপনি প্রতিদিন 3000 ক্যালোরি খাচ্ছেন, আপনি জাঙ্ক ফুড খাচ্ছেন, আপনি রেস্টুরেন্টে খান, ফাস্ট ফুড খান, আপনি দেখা যাচ্ছে ডেইলি 2000-এর জায়গায় 3000, 3500, 3200 ক্যালোরি খাচ্ছেন। এই যে একটা এক্সট্রা ক্যালোরি খাচ্ছেন, সারপ্লাস অতিরিক্ত ক্যালোরি, এই অতিরিক্ত ক্যালোরিটা কিন্তু বডিতে জমা হওয়ার জায়গা নাই। আমার যে এনার্জিটা আসতেছে, আমি যখন খাচ্ছি খাবার থেকে কি আসে, ক্যালোরি আসে। ক্যালোরি ইটসেলফ ইজ এনার্জি। তো এই যে এনার্জিটা আসতেছে, আমার এনার্জিটা স্টোরড হয় কিসে, সেলের ভিতরে। সেল মানে কি, কোষ। কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনার্জিটা স্টোর হয়। মাইটোকন্ড্রিয়ার তো একটা ক্যাপাসিটি আছে, এর উপরে সে পারবে না এটা স্টোর করতে। কিছুটা লিভারে স্টোর হচ্ছে, কিছুটা মাইটোকন্ড্রিয়া স্টোর হচ্ছে, বাকিটা কিন্তু আমার ব্লাড স্ট্রিমে থেকে যাচ্ছে, অর্থাৎ ব্লাডে থেকে যাচ্ছে। এই যে ব্লাডে যেটা এক্সট্রাটা থেকে যাচ্ছে, ওটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম এখন আনইউজ থেকে যাচ্ছে। আনইউজ থেকে যাওয়া অবস্থায় এটা কিন্তু বডিতে ফ্যাট হিসাবে স্টোর হচ্ছে। তো এটা যদি আমি ইউজ না করি, এখন আপনি বলতে পারেন যে অনেকেই আছে যে 3000 ক্যালোরি 4000 ক্যালোরি ডায়েট করতেছে, এরা কেন ফ্যাটি হয় না? আপনি গিয়ে দেখবেন যে ওরা অনেক হেভি ট্রেনিং করতেছে। তাদের জিমে বলেন বা জিমের বাইরে বলেন বা যে সেক্টরেরই অ্যাথলেট হোক না কেন, দেখবেন অনেক হার্ড ওয়ার্ক করে, যেহেতু সে এনার্জিটা ইউজ করতেছে। সে অ্যাকচুয়ালি অ্যাথলেটদেরকে আমরা এভারেজের ভিতরে ফেলতে পারি না। কারণ বিএমআই এর যদি কথা বলেন, বিএমআই এর কথা বললে 6 ফুট 100 কেজি কিন্তু অলরেডি ওভারওয়েট থাকে। কিন্তু আপনি যদি জনসিনার কথা বলেন, রেসলার, গিয়ে দেখবেন, আমি জানি না তার হাইট কত, লেটস সাপোজ 6 ফুট 1 বা 6 ফুট 2, বাট তার ওয়েট কিন্তু 130 কেজির কমে হবে না। সেক্ষেত্রে আপনি যদি এভারেজ মানুষের কথা বলেন, সেক্ষেত্রে জনসিনা কিন্তু আনফিট অ্যান্ড অবিসিটিতে আক্রান্ত। তো অ্যাথলেটদের সাথে অ্যাকচুয়ালি এটা যায় না। এটা এভারেজ মানুষদের জন্য বিএমআইটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে, এটা নট ফর অ্যাথলেটস। তো আপনারা যারা অ্যাথলেট আছেন, স্পেশালি বডি বিল্ডিং এর জন্য যারা ওপেন ক্যাটাগরিতে যারা খেলেন, এখানে যেমন জে কাটলার, রনি কোলম্যান, এরা কিন্তু সবই যদি আপনি বিএমআই চার্টে বসান, এটা কিন্তু
অবিসিটিতে হয়। বাট ইন রিয়েলিটি আমরা জানি যাদের বডিতে কোনো ফ্যাট অলমোস্ট নাই বললেই চলে, এই 5% 6% এরা কম্পিটিশন খেলতো বা এর থেকেও আরো কমে খেলতো। রনি কোলম্যানের তো ভিডিওতে আমি একটা দেখছি যে ওখানে সে বলছে যে লেস দেন 1% বডি ফ্যাট পার্সেন্টেজ, যেটা হয়তো বা থিওরিটিক্যাল বাট প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। কারণ আমরা জানি যে একটা 3%-এর নিচে চলে গেলে ব্রেন ফাংশন করে না, এবং এ কাইন্ড অফ এটা মোস্ট প্রবলি কোমা বা নিয়ার ডেথ সিচুয়েশনে চলে যায়। সো এটা আমরা বলতে পারি থিওরিটিক্যালি ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি ঠিক নাই। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো না, এটা নিয়ে আর একটু বলবো ফ্যাট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে অ্যাকচুয়ালি আমাদের লাইভে একদমই মানুষ নাই বলতে গেলে, কয়েকজন মাত্র লাইভ দেখছে। আসলে আমি আগে অ্যানাউন্স করে দেওয়া উচিত, আগে অ্যানাউন্স করে দিলে লাইভের ভিউয়ার বেশি হয়। যত বেশি কোশ্চেন থাকে লাইভ করতে তত মজা লাগে। অবশ্য লাইভ যত আগে ধীরে ধীরে কোশ্চেনের সংখ্যাও বাড়তে থাকে, এবং যেমন আমি আগের দিনই লাইভে সব কোশ্চেন শেষ করতে পারি নাই। তো আজকে দেখি আমরা আগাতে থাকি। ওকে, তারপরে আছে হচ্ছে এটা আমি অলরেডি ফ্যাট কিভাবে আসে এটাও বলছি। আর কি কোশ্চেন আছে? ওকে, একটা কোশ্চেন আসছে যে ক্লায়েন্টদের ট্রান্সফরমেশনের আগে, ওটা কি ট্রেনারদের কথা বলতেছে, যে ট্রেনাররা যে ছবি দেয় ক্লায়েন্টদের ট্রান্সফরমেশন ছবি দেওয়ার পর দেখা যায় অন্য ক্লায়েন্টরা মেসেজ দেয় ভাই উনি এত শর্ট টাইমে ভালো রেজাল্ট পেলো, আমি কেন পাই না, রেজাল্টের জন্য আর কি করা নেওয়া উচিত? আচ্ছা ঠিক আছে, এখানে আসলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, কথার কথা দুইজন টুইন ভাই, কথার কথা আমাদের পল্লব, পল্লব হচ্ছে একদম, আর ওর আরেকটা ভাই আছে কথার কথা। তো ওর যদি আরেক ভাই থাকে, ওরা যদি দুইজন সেম খাবার খায়, সেম ওয়ার্কআউট করে, সেম যদি পিডি ইউজ করে, এদের কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট সেম আসবে না। কারণ প্রতিটা মানুষই আমরা জানি যে ইন্ডিভিজুয়াল, এবং এক একজনের রেজাল্ট এক একভাবে আসে, কারণ এখানে জেনেটিক্স অবশ্যই ম্যাটার করে। আপনার টুইন হইলেই যে আপনাদের দুইজনের জেনেটিক্স একদম সেম হবে এমন কোনো কথা নাই। আপনার জেনেটিক্স এখানে ম্যাটার করে, হার্ড ওয়ার্ক ম্যাটার করে, আপনার ডায়েট অফকোর্স ম্যাটার করে, আপনি ওয়ার্কআউট কিভাবে করতেছেন, এখানে আপনি কি ওভার ট্রেনিং করতেছেন না আন্ডার ট্রেনিং করতেছেন, না অ্যাপ্রোপ্রিয়েট আপনার যতটুকুই লাগে আপনি ততটুকুই করতেছেন। এই জিনিসগুলো বোঝার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি যে আপনি একজন ট্রেনারের আন্ডারে ট্রেনিং করুন, কারণ এটা আপনি বুঝবেন না যে আপনি ওভার ট্রেনিং করতেছেন না আন্ডার ট্রেনিং করতেছেন। তারপরে এখানে একটা রেস্টের ব্যাপার আছে, দেখা যাচ্ছে যে একজন আর 3 দিন ওয়ার্কআউট করার পরে একদিন রেস্ট লাগে, সে রেস্ট নিচ্ছে না, সে টানা 6 দিন ওয়ার্কআউট করতেছে। তারপরে আর কি কি আছে, ইনভেস্টমেন্টের অফকোর্স ব্যাপার আছে। আবার এখানে দেখা যাচ্ছে যে একজন এখানে ইনভেস্টমেন্ট বেশি করতেছে। আপনি যদি বলেন যে প্রোটিন সোর্স ডেইলি ফর এক্সাম্পল 200 গ্রাম প্রোটিন প্রয়োজন, আর প্রোটিনের সোর্স কি, দেখা যাচ্ছে যে একজন প্রোটিন ইউজ করতেছে সয়া, একজন ইউজ করতেছে চিকেন বা বিফ। সেক্ষেত্রে কিন্তু যে যত হাই কোয়ালিটি ফুড সোর্স ইউজ করবে, প্রেফার করবে, তার রেজাল্ট কিন্তু তত ভালো আসবে। আর এখানে এক্সপিরিয়েন্সের অফকোর্স একটা ব্যাপার আছে, যেমন যার এক্সপিরিয়েন্স যত বেশি হবে তার মাসল মেমোরি তত ভালো থাকবে, এবং রেজাল্ট কিন্তু সে তত তাড়াতাড়ি পাবে। এবং যে ওয়ার্কআউটের যে টেকনিক এটাও কিন্তু ম্যাটার করে। তো আমি যদি দুইজন ক্লায়েন্টকে একই সাথে ট্রেনিং করানো শুরু করি, দুইজনকে যদি আমি 3 মাস ট্রেনিং করাই, দুইজনকে 3 মাস একসাথে শুরু করানোর পরে রেজাল্ট কিন্তু দুজনের একরকম আসবে না। যেমন আমি কিন্তু প্রায় সময়, আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই ক্লায়েন্ট বা একসময় প্রচুর ট্রেনিং করাইছি, আমি এটা এক জিনিস খেয়াল করছি, একটা জিনিস যে যে ক্লায়েন্টটা যত ডেডিকেটেড থাকে, অ্যাকচুয়ালি আমরা যারা ট্রেনিং করাই আমরা কিন্তু আপনাকে জাস্ট একটা গাইডলাইন দিব। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দিই যে আপনি মগবাজার থেকে যাত্রাবাড়ি যাবেন, আমি আপনাকে বলে দিব কি হ্যাঁ আপনি এদিক দিয়ে সোজা চলে যান, এদিক দিয়ে সোজা চলে গেলে আপনার যাত্রাবাড়ি পাবেন। এখন আপনি ওকে ফাইন, আপনি মগবাজার গেলেন, আপনার মনে হইলো একটু মালিবাগ যাই, মালিবাগ গিয়ে মনে হইলো যে না না আমার তো একটু বনানী গেলে ভালো হয়, আপনি এখান থেকে বনানী গেলেন, বনানী গিয়ে মনে হইলো যে না গুলশান তো কাছেই, গুলশান দেখা যায়, ঢাকা আসছে আর গুলশান দেখবো না, আপনি গুলশান গেলেন, আপনার কিন্তু ডিউরেশন বেড়ে যাবে। আপনার যাত্রাবাড়ি যাওয়ার কথা ফর এক্সাম্পল 1 আওয়ারে, আপনি যখন এই সারা ঢাকা ঘুরে যখন আপনি যাত্রাবাড়ি যাবেন আপনার তো 3-4 ঘন্টা লেগে যাবে, আপনার টাইম বেশি লাগবে। তো আমরা আপনাকে গাইড করতে পারবো, আমরা আপনাকে ওয়ে দেখায় দিতে পারবো, বাট আলটিমেটলি কিন্তু যেতে হবে আপনাকে, দ্যাট ইজ পারফর্ম করতে হবে আপনাকে। তো এই জন্য দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস অনেক সময় আমি অনেক ক্লায়েন্টকে পাইছি যে রং রিপোর্টিং করে বা ফলস রিপোর্টিং করে। কথার কথা তাকে আমি একটা ডায়েট দিছি, হঠাৎ করে উঠে বললাম যে ঠিক আছে একটা ছবি দেন, দেখা যায় হঠাৎ করে ছবি আর দিতে পারে না। দেখা গেছে তার লাঞ্চে আমি দিয়ে রাখছি 100 গ্রাম চিকেন, 150 গ্রাম রাইস, ভেজিটেবল, তাকে দিয়ে বললাম যে ভাই পাঠান। তখন দেখা যায় হঠাৎ করে উঠে বলে যে আমি তো আসলে এখন ভাই বাসায় নাই, আমি আসলে বাইরে চলে আসছি। এরকমও আছে ডিরেক্ট রেস্টুরেন্টে বসে রেস্টুরেন্টের ছবি পাঠিয়ে দেয়, মানে সে ডায়েট টোটালি ফলো করে না। কিন্তু আপনি যখন রিপোর্ট করার হয়, রিপোর্ট করার সময় উঠে বলে যে না ভাই আপনি যেভাবে দিছেন
আমি তো ঠিক সেভাবেই ডায়েট ফলো করতেছি, বাট এটা অ্যাবসলিউটলি একটা ফলস রিপোর্টিং। তো আপনাকে নিজের কাছে অনেস্ট থাকতে হবে। আপনি যদি রেজাল্ট পেতে চান, আপনি যদি নিজে অনেস্ট না থাকতে পারেন নিজের কাছে, এটা আপনি নিজের কাছে নিজে চিটিং করেন। আমার কিন্তু এন্ড অফ দ্য ডে আমি আমার পেমেন্ট পাচ্ছি। আমি যদি কোচ বা ট্রেনারের কথা বলে থাকি, ওনারা কিন্তু নিজেদের পেমেন্টটা ঠিকই পাচ্ছে এন্ড অফ দ্য ডে, কিন্তু আপনি যদি নিজের সাথে নিজে চিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার রেজাল্ট পাবেন না। ওকে, দোলা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেখি আর কোনো কোশ্চেন আসছে নাকি এইদিকে? আমার কি এখানে নোটিফিকেশন আসতেছে না? আপনারা যারা লাইভ দেখতেছেন, আপনারা চাইলে যদি চান, ইটস অপশনাল, আপনারা লাইভটা শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আমরা হয়তো বা আরো কিছু কোশ্চেন পেতে পারি। হৃদয় চৌধুরী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি অলরেডি কোশ্চেনের আনসার দিয়ে দিছি হৃদয়। কই জানি এক কোশ্চেনের নোটিফিকেশন আসতেছে, কিন্তু আমি কোশ্চেন পাচ্ছি না। কই যাচ্ছে অ্যাকচুয়ালি? একটু দেখি, আমি দেখি নতুন কি কি কোশ্চেন আসলো। এটা মনে হয় আমার প্রোফাইলের লিঙ্কে কোশ্চেন করছে। হ্যাঁ, 25 রেপের কাহিনী দিয়ে দিছি। লাস্টের 5 রেপস জাহান্নাম ফিল। হ্যাঁ, ওয়ার্কআউট তো এরকমই করতে হবে, তাই না? ওয়ার্কআউট তো হেভি করতে হবে। কোশ্চেন কই আসলে আমি পাচ্ছি না এখানে। কোশ্চেন কই জানি, দেখলাম একটু আগে কোশ্চেন আসছে। ওয়ার্কআউট এটা দিয়ে দিছি। মোস্ট রেলেভেন্ট, এটা কি নিউজ দিতে হবে মনে হয়। হাউ টু ইনক্রিজ লং টাইম পুশ আপ, এটা দিতে 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 টাইমের সাথে বাড়বে। রাহাত মিনহাজ, হাউ টু ইনক্রিজ লং টাইম পুশ আপ। লং টাইম পুশ আপ মানে কি, পুশ আপের টাইম সে সম্ভবত বাড়াইতে চাই, সরি সম্ভবত সে পুশ আপের অ্যামাউন্ট বাড়াইতে চাচ্ছে। ইটস নট অ্যাবাউট টাইম, ইটস কোয়ান্টিটি। পুশ আপ আপনি দিতে থাকেন, দিতে থাকলে বাড়বে। ইনিশিয়ালি সবাই দেখা যায় যে শুরু করে কথার কথা 10টা 15টা দিয়ে, যত টাইম যায় বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন একটা টাইম চলে আসে যখন আর আপনি পুশ আপই দিবেন না, তখন আর মনে হবে যে পুশ আপ দিয়ে সময় নষ্ট। আমি নিজেও পুশ আপ দিই না, আমি অনেককে চিনি যারা পুশ আপ টোটালি দেয় না। তারপরে কি গেছে, জুনায়েদ হোসেন ইফতি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওকে, আর কোনো কোশ্চেন? হৃদয় চৌধুরী, স্যার 16 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের জিম স্যার, 40 মিনিটের মতো ওয়াকিং হয়, আলাদা করে কার্ডিও করার প্রয়োজন আছে? 16 মিনিট ওয়াকিং ডিস্টেন্স জিম, 40 মিনিট ওয়াকিং হয় মানে কি? রাস্তা ঘুরে টুরে যাওয়া? রাস্তা ঘুরে টুরে গেলে 40 মিনিটস কার্ডিও ইজ এনাফ। 30 থেকে 40 মিনিটস কার্ডিও এনাফ ফিটনেসের জন্য। কার্ডিও এভাবে এক্সট্রা দরকার নাই, যেহেতু 40 মিনিট হয়, 40 মিনিট হয়ে গেলে আর দরকার নাই কার্ডিও। পল্লব আরেকটা কোশ্চেন করছে। পল্লব করছে, অনেক সময় ওয়ার্কআউট পরের দিন মাসলের সোরনেস বোঝা যায় না, 2 দিন পর বোঝা যায়, এটার কারণ কি? এটা খুব নর্মাল, এই প্রবলেম আমারও আছে। এটাকে বলা হচ্ছে ডমস। এটাকে বলা হচ্ছে ডমস। ডমস অর্থ হচ্ছে ডিলেড অনসেট মাসুল সোরনেস। মানে আমার নর্মালি যেটা হয় বেশিরভাগ মানুষের, যে আমি আজকে ওয়ার্কআউট করলে আগামীকালকে সকালেই ব্যথা শুরু হবে। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা পরের দিন হয় না, দেখা যায় যে 1-2 দিন পরে হয়। সো এটা এত আহামরি কোনো প্রবলেম না, ইটস নর্মাল। স্যার, হাউ টু ইনক্রিজ প্রোটিন ইনটেক অ্যাজ অ্যান আনএমপ্লয়েড স্টুডেন্ট? প্রোটিনের তো আসলে অনেক সোর্স আছে, তাই না? আর এই ব্যাপারটা না আসলে এরকম না, আমার কাছে মনে হয় এটা আসলে আমি আমি নিজেও একসময় মনে করতাম যে মাসল বিল্ড করতে হলে প্রচুর প্রোটিন লাগবে, প্রচুর প্রোটিন না খেলে আসলে মাসল বিল্ড হবে না। বাট আমি এট দিস মোমেন্ট, আমাকে যে জাহিদ জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ছেলেটার কথা বললাম, শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ে, তোর সাথে আমার অনেক ডিসকাশন হয়। ও তো আসলে একদম প্রফেশনাল জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে। তো ও আমাকে কিছু বই সাজেস্ট করছিল পড়ার জন্য। এগুলো হচ্ছে একদম পুরো প্রফেশনাল আর কি, বায়োকেমিস্ট্রি। আমি এই বইগুলো পড়ার পর একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে আমরা আসলে যে পরিমাণে প্রোটিন খাই, অ্যাকচুয়ালি এত পরিমাণে প্রোটিন দরকার নাই। আমরা যেমন একটা সময় আমরা সাজেস্ট করি হচ্ছে পার পাউন্ড অফ বডি ওয়েটে, এগেইন আই এম রিপিটিং, পার পাউন্ড অফ বডি ওয়েটে 0.8 থেকে 1 গ্রাম পর্যন্ত আমরা যদি প্রোটিন নিই, সেটা মেনটেনেন্স হবে। এখন কেউ যদি মাসল বাড়াতে হয়, তাকে 1.2 গ্রামের উপরে নিতে হবে। তো এত আননেসেসারি হেভি অ্যামাউন্টের প্রোটিন নেওয়ার দরকার নেই। আমার জাস্ট মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিকভারি। আমরা কিন্তু যত হেভি ট্রেনিং করব, আমি এই জিনিসটা মানুষকে বোঝাতে পারি না, স্পেশালি যারা ইয়াং ছেলে। ভাই, আপনি একটা
মোটরসাইকেল যদি কিনেন, এটারে আপনি যত বেশি চালাবেন, আপনি এটারে নিয়ে যাইতেছেন হাইওয়েতে, আপনি প্রতিদিন 100 কিলো করে চালান, ওর তো মেনটেন্যান্স তত বেশি লাগবে, এটা আপনার ক্ষয় বেশি হবে, এটাকে ওয়ার্কশপে নিতে হবে বেশি। তো এটা কি, আমার বডি তো নিজে নিজে সেলফ হিলিং, তো এটাকে কি করতে হবে, এটাকে রেস্ট দিতে হবে। আমি যদি রেস্ট না দেই, রেস্ট না দিলে কিন্তু এটা রিকভারি করবে না। আমাদের ম্যাক্সিমাম ইয়াং ছেলেরা এই জিনিসটা বোঝে না। এটা হচ্ছে তাদের হয়তো বা ইনফরমেশনের একটা, আমাদের দেখা যায় ইয়াং ছেলেরা এই জিনিসটা বোঝে না, যে দেখা যায় যে বেশিরভাগ সময় এরা রেস্ট নিতে চায় না, দেখা যায় ডায়েট প্রপার না, দেখা যায় এই যে ডায়েট করতেছে ডায়েট করতেছে, কিন্তু ডায়েট করলে রিকভারির জন্য কি লাগবে, প্রোটিন লাগবে, প্রোটিন নিতে চাচ্ছে না। বা ওয়ার্কআউট করছে, ভাই আপনি প্রপার ডায়েটিং করতে পারতেছেন না, বেশি প্রোটিন ইনটেক করতে পারতেছেন না, আপনার তো ভাই 5 দিনের বেশি ওয়ার্কআউট করার দরকার নাই। আপনার যদি মনে হয় আপনার রিকভারি হচ্ছে না, আমার ডায়েটিং এ প্রবলেম আছে, আপনি 4 দিন ওয়ার্কআউট করেন। আমার মেইন জিনিস কি, আমি যে একটা মাসলকে ট্রেন করতেছি, এটা তো ট্রেনিং করলে আমি এটা গ্রো করবে না। এটা গ্রো করবে কোন সময়, যখন আমি রেস্ট নিব। রেস্ট মানে কি, আমার প্রপার ডায়েট থাকতে হবে, প্রপার খাবার থাকতে হবে, ওই সময় কিন্তু এটা গ্রো করবে। ভাইয়া অনেকে বলে, হ্যাঁ এটাই তো আমি বললাম পার কেজি, আমি পাউন্ডের কথা বলছি, এটা আমি পাউন্ডে বলছি, এটা হচ্ছে কেজিতে, একই জিনিস। সিজান, তাহমিদ হাসান সিজান। ভাইয়া অনেকে বলে 1.6, আমি বলছি 0.8, আবার 2 গ্রাম, আমি বলছি 1.2 আপ টু। এটা হচ্ছে পার কেজি লেখছে, আমি বলছি পাউন্ডে। তো তোমার 1 কেজি ইকুয়াল টু 2.2 পাউন্ড, সেম থিং, তুমি যেটা লেখছো ওটাই। ওকে, দোলা ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, যে রিকভারিটাকে না মানুষ প্রায়োরিটি দিতে চায় না, আমি বলবো যে রিকভারিটাকে একটু প্রায়োরিটি দিতে। আপনি যদি রিকভারিকে প্রায়োরিটি দেন, আপনি 4 দিন 5 দিন ওয়ার্কআউট করেন, মাসল অটোমেটিক রিকভার্ড হবে। আপনার যদি প্রপার ঘুম না হয়, ম্যাক্সিমাম মানুষের আমি দেখি, আমিও বর্তমানে এটার ভিতরে ইনক্লুডেড, রাত 2টার দিকে ঘুমায়, 3টার দিকে ঘুমায়, আমি অনেককে চিনি যে একদম ফজরের টাইমে ঘুমায়। তো রাতের বেলা যদি ঘুম না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার গ্রোথ হরমোন প্রোডাকশন হবে না। আমার গ্রোথ হরমোন প্রোডাকশন, না ভাইয়া কোশ্চেনটা ফুল পড়েন, ওকে পড়তেছে। আমার গ্রোথ হরমোন তো ন্যাচারালি প্রোডাকশন হয়। আমার গ্রোথ হরমোন যদি ন্যাচারাল প্রোডাকশন আমি না করতে পারি, সব থেকে বেশি প্রোডাকশন হয় কোন সময়, রাতের বেলা। আমি যদি রাতের বেলা সব থেকে বেশি প্রোডাকশন না করতে পারি, আমার মাসল রিকভারি হবে কোন সময়? এবং গ্রোথ হরমোনের নামই তো বলতেছে গ্রোথ হরমোন, অফকোর্স এটা আমার বডিকে গ্রো করতে হেল্প করবে। অ্যান্ড অ্যাডিশন, আমার গ্রোথ হরমোনের সব থেকে ভালো যে ক্যাপাসিটি, সেটা হচ্ছে বডিতে সে ফ্যাট রিডিউস করতে হেল্প করে। ওকে, ওই গেল কোশ্চেন। আবার কোশ্চেনটা পড়তে বলছে, ভাইয়া অনেকে বলে 1.6 গ্রাম প্রোটিন পার কেজি অফ বডি ওয়েট, আবার অনেকে বলে লিন মাসুলের 1.2, আমি এটা হচ্ছে বডি ওয়েটের, লিনের না, যেটা হচ্ছে বডি ওয়েটের। লিনের হিসাবে গেলে এটা অন্য হিসাবে আগাইতে হবে। এটা আমরা প্রফেশনালি যারা ট্রেনিং করে, আমরা তাদেরকে লিনের হিসাব করে, এটা হচ্ছে বডি ওয়েটের হিসাব। ওকে, তারপরে জুনায়েদ হোসেন ইফতি, রাইট ব্রো। ওকে, তারপরে দেখি আর কি কোশ্চেন আসছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যারা লাইভ দেখছেন কোশ্চেন করতে পারেন। আপনারা যদি চান, আপনারা লাইভটা শেয়ার করতে পারেন, লাইভ শেয়ার করলে আরো অনেকেই যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তারা আমাকে কোশ্চেন করতে পারবে। আমি চেষ্টা করব লাইভের ভিতরেই সব আনসার দিয়ে দিতে। অলরেডি আমাদের 33 মিনিট হয়ে গেছে, আমি আর অল্প কিছু সময় থাকবো, আর 10-15 মিনিটের মতো আছি। আপনাদের যা কোশ্চেন আছে করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন নাই? পল্লব, সিজান, দোলা ইসলাম। আজকে আমাদের দাদা আসে নাই, আমার দাদা সব সময় লাইভ গুলা দেখে, আমাদের জয়দীপ দা। আজকে জয়দীপ দা দেখি লাইভে নাই। কোশ্চেন কি আসলো নাকি, আমি আসলে বুঝতেছি না। আমার এখানে কোশ্চেন সব কি দেখাচ্ছে না। মুন্নি ভুইয়া, পিসিওএস থাকলে কোন ফ্রুট ডায়েট চার্টে রাখা সেফ? গুড। পিসিওএস পেশেন্টের জন্য ওয়াটার ইনটেক কেমন হওয়া উচিত? পিসিওএস ডায়েট চার্টে ফাইবার রিচ ফুড কোনগুলো গুরুত্বপূর্ণ? ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সাকওয়াত হোসেন, হাতে শক্তি বাড়ানোর জন্য কি করতে হবে? আমি আগে পিসিওএসটা শুরু করি। আমি আসলে জানি না আসলে আমার কোশ্চেন কেন আসতেছে না। আমার এখানে কোশ্চেন দেখাচ্ছে না পিসিওএস এর, কিন্তু এখানে আবার দেখাচ্ছে। তো যাই হোক, আমি একটা একটা করে কোশ্চেন দেই, যে আগে কোশ্চেন করছে তার থেকেই শুরু করি। তো মুন্নি ভুইয়া,
ফ্রুটসের কোনো ইস্যু নাই, কারণ ফ্রুটসের যে সুগারটা আছে, আচ্ছা পিসিওএসটার আসলে মেইন ইস্যুটা কি এটা আমি আগে বলি। পিসিওএস হচ্ছে আপনার ওই মহিলাদের ওভারিতে আপনার সিস্ট আকারে থাকে। তো এটা আমি কন্ট্রোল করতে হবে যে কোনো ফরেন হবে, এটা অ্যাকচুয়ালি আমার কিন্তু থাকার কথা না। পিসিসিওএস যেটা, এটা অ্যাকচুয়ালি যদি হয়ে যায় ইন কেস, সেক্ষেত্রে অনেক কারণেই হয়, আমি এটা নিয়ে এখন ডিসকাশন না করি, কারণ আমি যদি পিসিওএস নিয়ে পুরো ডিসকাশন করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে। ইটস লাইক আমাকে একটা অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের সেশন নিতে হবে পিসিওএস এর রিজন যদি আমি এক্সপ্লেন করে টোটালটা করতে চাই। বাট আপনারা যদি ডিমান্ড থাকে, কারণ এটা এখন খুব কমন বর্তমানে মহিলাদের কিন্তু পিসিওএস এর খুব একটা বড় প্রবলেম হচ্ছে, আপনারা যদি ডিমান্ড থাকে আমি আমার নেক্সট লাইভে আমি 15 থেকে 20 মিনিট স্টার্টিংয়েই এটা নিয়ে ডিসকাশন করব। যদি পিসিওএস হয়েই যায় সেক্ষেত্রে ডায়েটিংটা কিভাবে হবে, আমি ফ্রুটসের ব্যাপারে পরে আসতেছি। এখানে পিসিওএস এর যে সব থেকে অ্যাডভান্টেজ যে ডায়েটটা, সেটা হচ্ছে আমাদের যে ডায়াবেটিকের যে আমরা ডায়েটটা ফলো করি, অলমোস্ট সিমিলার টাইপ অফ ডায়েট আমরা ফলো করি পিসিওএস এ। কারণ কি, আমার যদি ব্লাড সুগার থাকে, ব্লাডে যে আমরা একটু আগে আমরা যে ফ্যাট বার্নিং এর যে ডিসকাশনটা করলাম, আমি জানি না মুন্নি আপু শুনছেন কিনা, যদি শুনে না থাকেন আপনি লাইভটা শেষ হয়ে গেলে আপনি পরে গিয়ে শুনতে পারবেন। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম যে এক্সকিউজ মি, আমাদের যে আনইউজড এনার্জিটা থাকে, আনইউজড এনার্জিটা তখন ব্লাডে থেকে যায়, ওটা তখন ধীরে ধীরে স্টোরড হইতে থাকে। আপনার পিসিওএস যদি থেকে থাকে, আপনার যে আনইউজড ব্লাডটা আছে, এই ব্লাড এনার্জিটা আছে, এই এনার্জিটা কিন্তু আপনার এই সিস্টগুলো এটা কনজিউম করতে থাকে। এটা যখন কনজিউম করতে থাকে এটা কিন্তু ধীরে ধীরে গ্রো করে। তো আমাদের পিসিওএস এর মেইন টার্গেটটা কি, আমরা এটাকে গ্রো হতে দিব না। এটা যদি আমরা গ্রো না হতে দিতে চাই, এটা টিউমারের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। আমরা যেটা গ্রো না হতে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা টার্গেট করবো কি, আমরা টার্গেট রাখবো যে আমাদের যে যে এক্সট্রা এনার্জি গুলো আছে বা যেটা আমাদের ব্লাডে সুগার স্পাইক করে, এটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের ডায়েটিং কিরকম হতে হবে, আমরা অফকোর্স সুগার সুগার বন্ধ না করে দিলেও অ্যাটলিস্ট কন্ট্রোলে রাখতে হবে। দ্যাট ইজ আমরা হয়তো বা যদি সুগার খেয়েও থাকি 10 থেকে 15 গ্রামের ভিতরেই আমরা সুগারটা রাখবো। আর ফ্রুটস এর কথা যে বলছেন, ফ্রুটস এখানে কোনো ইস্যু না, কারণ ফ্রুটস হচ্ছে এখানে আমাদের ফ্রুক্টোজ। আমাদের এখানে কিন্তু যে ব্লাড সুগার যে ইনক্রিজ করে, ফ্রুক্টোজ ইজ গুড ফর ব্রেন। আপনারা যদি ব্রেন ফাংশন ভালো করতে চান আপনার জন্য ফ্রুক্টোজ বেটার। কিন্তু সুক্রোজ হচ্ছে আমাদের মেইন প্রবলেম, সুক্রোজ যেটা আপনার চিনিতে থাকে। তো আমরা কোনো সুক্রোজ বা গ্লুকোজ, এটা হচ্ছে ফর্ম অফ সুগার, এটা আমরা আমাদের ব্লাডে কখনোই এলিভেটেড রাখবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের ডায়েটে হাই ফাইবার ফুড রাখার জন্য। এখন হাই ফাইবার ফুড কি কি আছে, আপনি ভাতও রাখতে পারবেন, ভাত কিন্তু মডারেট জিআই। যদি আপনি জিআই না জেনে থাকেন, আপনি জিআই জাস্ট গুগলে জিআই লেখেন, গ্লাইসেমিক ইন্ডেক্স লিখে সার্চ করলে আপনি জিআই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। এটাও একটা বড় টপিক, এটা নিয়ে ডিসকাশন করতে হলে আমার টাইম লাগবে। তো আমরা সবসময় ট্রাই করবো কি, যে হাই ফাইবার খাবারগুলা, ফুড যেগুলো আছে সেটা আমি খাবার নেবো। যেমন ওটস আছে, সুইট পটেটো আছে, কর্ন আছে, এই খাবারগুলো যদি আমরা খাই বা ভাতও যদি আমরা খেয়ে থাকি, আমরা কন্ট্রোল রাখতে হবে। এবং ব্লাড সুগার যাতে হঠাৎ করে এলিভেট না হয়ে যায়, এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি ভাত খেয়ে থাকি, ভাত খেয়ে থাকলে সেটা আমরা সব সময় ফাইবার একটা অ্যাড করতে পারি। ফাইবার বা ফ্যাট যদি আমরা রাইসের সাথে অ্যাড করি, সেক্ষেত্রে যেটা হয়, আমরা যদি ফাইবার বা ফ্যাট অ্যাড করি, সেক্ষেত্রে ডাইজেশনটা স্লো হয়ে যায়। যদি ডাইজেশনটা স্লো হয় সেক্ষেত্রে কিন্তু আমার ব্লাড সুগার স্পাইক করার কোনো সুযোগ থাকে না। এরপরে কি ছিল আরেকটা কোশ্চেন, আমি ফ্রুটসের কথা অলরেডি বলে ফেলছি। ওই গেল কোশ্চেন, আমি অলরেডি ফ্রুটস নিয়ে ডিসকাশন করে ফেলছি, ডায়েটেরটাও বললাম। আরেকটা জানি কি ছিল, 3 নাম্বার পার্ট, ওই গেল। হ্যাঁ, ওই তো গুড, 3 নাম্বার পার্টে এটার কথাই বলা হয়েছে, রাইট, যে পিসিওএস ডায়েট চার্টে ফাইবার রিচ ফুডস কোনগুলো গুরুত্বপূর্ণ। আমার ফাইবারের জন্য কেউ যদি বলে যে আমার ফাইবারের সোর্স কি হওয়া উচিত, ফাইবারের সোর্স আমি সবসময় সাজেস্ট করবো গ্রিন লিফি ভেজিটেবল, অর্থাৎ সবুজ যে শাকগুলো আছে, এটা আমি সবসময় সাজেস্ট করব ফাইবারের জন্য। বা কার্বোহাইড্রেট সোর্সের ভিতরে যদি হয়, আমার ওয়ান অফ দ্য ফেভারেট ওটস। ওকে, হাতে শক্তি বাড়ানোর জন্য কি করতে হবে, যখন ওয়েট নেই তখন হাতে শক্তি কম থাকে, কি খেতে হবে ভাইয়া শক্তি বাড়ানোর জন্য? সাখাওয়াত হোসেন ভাইয়া, এই কোশ্চেনটা মেবি আপনার লাস্ট লাইভেও করেছিলেন। আপনাকে আমি তখন সাজেস্ট করেছিলাম যে ওয়ার্কআউটের আগে প্রপারলি প্রি ওয়ার্কআউট মিলটা নেবেন। আপনি যদি প্রি ওয়ার্কআউট মিল ছাড়া আপনি যদি জিমে যান, সেক্ষেত্রে আপনি প্রপার এনার্জি পাবেন না। প্রি ওয়ার্কআউট মিলে আপনি কি কি রাখতে পারেন, প্রি ওয়ার্কআউট মানে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট না, যে C4 খেয়ে গেলাম না। আপনি প্রি ওয়ার্কআউট মিলে এমন খাবার খাবেন যেটা ইজি টু ডাইজেস্টের ভিতরে আমরা সাধারণত চিকেন অ্যান্ড রাইস দিয়ে দিই। চিকেন অ্যান্ড রাইস আপনি যদি খেতে পারেন, আপনি 200 গ্রাম রাইস 100 গ্রাম চিকেন খেয়ে আপনি জিমে চলে যেতে পারেন।
বা আপনি যদি আরেকটু বেটার করতে চান যে ক্রিম অফ রাইস সাথে 1 স্কুপ হোয়াই প্রোটিন খেয়েও যেতে পারেন, প্রি ওয়ার্কআউটে হোয়াই প্রোটিন নেওয়া যায়, ইটস নট এ বিগ ডিল। তো আপনি এটা নিয়েও যেতে পারেন ক্রিম অফ রাইসের সাথে, বা আপনি আলু ইউজ করতে পারেন কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে। আপনার যদি ওয়ার্কআউটের আগে, আপনি গাড়ি চালানোর আগে যদি আপনার ট্যাঙ্কি অয়েল দিয়ে ফুল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি চালাইতে পারবেন না। ইন দ্য সেম ওয়ে, আপনার যদি ওয়ার্কআউট করার সময় শক্তি দরকার হয়, আপনার যদি ওয়েট ক্যারি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার এনার্জি থাকতে হবে, আপনাকে অবশ্যই প্রি ওয়ার্কআউট মিল খেতে হবে। প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, অর্থাৎ ওয়ার্কআউটের আগে এবং ওয়ার্কআউটের পরে, এই দুইটা মিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রি ওয়ার্কআউটে, আমি পার্সোনালি যদি বলি, আমি প্রি ওয়ার্কআউটে আমি ওটস ইউজ করি এবং হোয়ে প্রোটিন ইউজ করি, আমি দুইটা একসাথে মিক্স করে খাই এবং আমি এই মিলটা প্রায় সময় নেই। পোস্ট ওয়ার্কআউটে আপনি একদম সিম্পল, আমি পোস্ট ওয়ার্কআউটে নেই চিকেন অ্যান্ড রাইস, আপনিও চাইলে চিকেন অ্যান্ড রাইস ইউজ করতে পারবেন। চিকেন অ্যান্ড রাইস হচ্ছে একদম স্ট্যান্ডার্ড ফিটনেস বা বডি বিল্ডিং যেটাই বলেন, আপনি চিকেনের জায়গায় রাইসও ইউজ করতে পারবেন, বিফও ইউজ করতে পারবেন। বিফটা একটু হার্ড টু ডাইজেস্ট, ফিশ অ্যান্ড চিকেন ইজি টু ডাইজেস্ট। ওকে, এমডি মুজাহিদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। লং টাইম ওয়ার্কআউট ওয়ার্কআউট করার পর যখন প্রোগ্রেশন স্ট্যাক হয়ে যায়, দেন গ্রোয়িং করার জন্য কি করা উচিত? প্রোগ্রেশন স্ট্যাক হয়ে গেছে মানে, আমি ফর এক্সাম্পল ডেইলি 2,500 ক্যালোরি নিচ্ছি, আমি এভরিডে 2,500 ক্যালোরি নিচ্ছি, আমি সেম ওয়ার্কআউট করতেছি, আমি সেম রেজাল্টই পাবো। তো আমি যদি আরো বেটার রেজাল্ট পেতে চাই, আমি যদি বডি গ্রো করতে চাই, সেক্ষেত্রে আমাকে আরো রেস্ট দিতে হবে, আমার খাবার বাড়াইতে হবে। ইটস ভেরি সিম্পল। মুজাহিদ তো সিরিয়াস লিফটার, এই মুজাহিদই তো। হ্যাঁ, মুজাহিদ ইসলাম। ওকে, গুড। তো আমি যেটা সব সময় করতেছি, আমি যদি ওইটাই ফলো করতে থাকি, আমি যে রেজাল্ট পাচ্ছি ওই রেজাল্টই পাবো। আমি যদি আরো বেটার কিছু চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে আমার ডায়েট, ওয়ার্কআউট, রেস্ট তিনটাই ইমপ্রুভ করতে হবে। এবং ওয়ার্কআউটও যদি চেঞ্জ চেঞ্জ করতে হয়, ওয়ার্কআউট চেঞ্জ করতে হবে। এবং ওয়ার্কআউট আমি সবসময় সাজেস্ট করি যে অ্যাটলিস্ট 6 উইকস পর পর একটা করে চেঞ্জ আনতে, একটু একটু স্লাইড চেঞ্জ হলেও চেঞ্জ আনা উচিত। ওকে, দোলা ইসলাম ভাইয়া, সেট বাড়াই বা ওয়েট বাড়িয়ে করি, তেমন একটা ব্যথা হয় না বডিতে, এটা কি রেজিস্ট্যান্স নাকি আর কিছু ম্যাটার থাকতে পারে? আপনি ফাঁকি দিয়ে ট্রেনিং করেন, আপনি ব্যথা হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি আরো সিরিয়াসলি ওয়ার্কআউট করেন, আপনি 40 থেকে 1 ঘন্টার ভিতরে ওয়ার্কআউট শেষ করে ফেলবেন এবং পুরা ওয়ার্কআউট করবেন সময় 20 সেট, ম্যাক্সিমাম 20 সেটের উপরে যাওয়ার দরকার নাই। আর আপনি যদি ওয়েট, আমি অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে ওয়েট লিফটিং করেন, ফাইন, নো প্রবলেম, ইটস ভেরি গুড। আমি এটার সাথে সবসময় সাজেস্ট করি ইয়োগা বা জুম্বা, এটা যদি আপনি অ্যাড করতে পারেন আরো বেটার হয়। ওকে, এটা কি রেজিস্ট্যান্স? হ্যাঁ, রেজিস্ট্যান্স হইতে পারে এটা আপনার ক্ষেত্রে, কারণ আপনি অনেক লং টাইম ধরে ওয়ার্কআউট করছেন, তো আপনার তো এখানে অনেক লং টাইম, আপনার রেজিস্ট্যান্স আসতেই পারে। আমি যেটা সাজেস্ট করবো, সিম্পলি আপনি ওয়ার্কআউটটা একটু চেঞ্জ করে দেখেন। যদি আপনি এক ওয়ার্কআউট লং টাইম করতে থাকেন, সেক্ষেত্রে এটা রেজিস্ট্যান্স চলে আসার সম্ভাবনা বেশি। আপনি ও ওয়ার্কআউটটা চেঞ্জ করে দেখেন। যেহেতু রেজিস্ট্যান্স নিয়ে বলতেছেন, আমি সাজেস্ট করবো যে ওয়ার্কআউট চেঞ্জ করে দেখেন। আপনি ওই যে একটু আগে আমি ভিডিও শুরুর সময় একটা কোশ্চেন আনসার দিছিলাম, আপনি শুনছেন কিনা, যে আমরা মাঝে মাঝে 5x5 ট্রেনিংও করাই, 10x10 ট্রেনিংও করাই, আবার 25x3 ট্রেনিংও করাই, অর্থাৎ 3 সেট 25 রেপ, 5x5 সেট, 5 সেট 5 রেপ, এই ওয়ার্কআউট গুলাও করাই। আপনি একটু ভেরিয়েশন আনেন, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক ইউজ করেন, আপনার মাসলকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হিট করেন, শক করেন, বডি গ্রো করবে। মুন্নি ভুঁইয়া, একটা লাইভ চাই পিসিওএস নিয়ে ভাইয়া। ওকে, ইনশাল্লাহ পিসিওএস নিয়ে আমি একটা লাইভ করবো, নো প্রবলেম। অলরেডি লাস্ট কোশ্চেন, লাস্ট টাইমও একটা কোশ্চেন ছিল, আমি নোট নিয়ে রাখছিলাম, এটা নিয়ে পরে আলোচনা হয় নাই। এই যে নোট নিয়ে রাখছিলাম, ট্রেনিং ডিউরিং প্রেগনেন্সি টাইমে কিভাবে ট্রেনিং করতে হয়। ইনশাল্লাহ আমি যদি নেক্সট মঙ্গলবারে আসতে পারি, নেক্সট মঙ্গলবার মানে 20 তারিখ, আমি যদি 20 তারিখে লাইভে আসতে পারি, আমি তাহলে এই প্রেগনেন্সির যে কোশ্চেনটা ছিল, যে প্রেগনেন্সি টাইমে কিভাবে ট্রেনিং করতে হয় আর পিসিওএস নিয়ে কিভাবে ট্রেনিং করতে হয়, এটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর বেশি সময় থাকবো না। দোলা ইসলাম, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, আবার কি কোশ্চেন আসছে? ভাইয়া, আমার বডিতে ফ্যাট পার্সেন্টেজ গেইন হয় না। ওকে, ভেরি গুড, বাট গেইন হওয়ার তো দরকার নাই। দিনে 6 বার রাইস খাইলেও 6 প্যাক, তো গেইনিং এ প্রবলেম হয়, এটা কি ফাস্ট মেটাবলিজম? হ্যাঁ, ফাস্ট মেটাবলিজমের কারণে, মানে ক্যালোরি কম হচ্ছে, বডিতে ক্যালোরি রিকোয়ারমেন্ট যা আছে সেটা পূরণ হচ্ছে না, এই জন্য বডি অলওয়েজ রিপ থাকতেছে।
এটার জন্য সব থেকে ইজি সিস্টেম হচ্ছে বডিতে ডায়েটে ফ্যাট অ্যাড করা। ফ্যাট কিভাবে অ্যাড করা যায়? একদম সিম্পলি অলিভ অয়েল বা পিনাট বাটার এগুলো অ্যাড করে দিলেই বডি অটোমেটিক গ্রো করা শুরু করবে। আপনি যখন 3000-4000 ক্যালোরি ডায়েট করা শুরু করবেন, আপনি এত খেতে পারবেন না, তখন একটা শর্টকাট নিতে হয় ক্যালোরি বাড়ানোর জন্য। এই শর্টকাটটা হচ্ছে ফ্যাট অ্যাড করা। যারা খেতে পারেন না তাদের জন্য অফকোর্স। আপনি যদি খেতে না পারেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে পিনাট বাটার ইউজ করতে পারেন, অলিভ অয়েল ইউজ করতে পারেন, বডি ওয়েট এমনিই বাড়বে। কারণ আমরা কি জানি 1 গ্রাম ফ্যাটে ক্যালোরি কত? 9 ক্যালোরি। মানে আমি যদি 10 গ্রাম ফ্যাটও খাই, 10 গ্রাম পিনাট বাটার খেলে আমি যদি ফ্যাট খাই সেক্ষেত্রে কিন্তু আমার 90 ক্যালোরি ইজিলি চলে আসতেছে। বা আমি বাদামও যদি খাই, বাদাম কিন্তু 100 গ্রামে মোস্ট প্রবাবলি 550 ক্যালোরিজ থাকে। তো কেউ যদি দিনে 50 গ্রামও পিনাট খায়, সেখানে কিন্তু তার 250 ক্যালোরি অটোমেটিক অ্যাড হচ্ছে। বস, যে বললো পিসিওএস ডায়াবেটিকের মতো লাইফস্টাইল ডিজিজ, হেলদি ফুড এবং লাইফস্টাইল ঠিক করলে এটাও ঠিক হয়ে যায় যতটুকু জানি। সঠিক ডায়েট এবং এক্সারসাইজ গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। ডায়াবেটিক আমরা কন্ট্রোল করতে পারি, কারণ আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে পারবো। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা ডায়াবেটিক নিয়ে আমার কাছে আসছিল, দেখা গেছে ডায়াবেটিক 14, 15, 16 পর্যন্ত ছিল, এটা কিন্তু পরে ঠিকই কন্ট্রোলে আসছে। কারণ মোস্ট অফ দ্য পিপুলের আমি যে প্রবলেমটা পাই, এদের হচ্ছে লাইফস্টাইল নিয়ে ইস্যু থাকে। এরা প্রপার টাইমে খায় না, প্রপার টাইমে ঘুমায় না, প্রপার টাইমে ওয়ার্কআউট তো করেই না। তো এগুলো যদি মোটামুটি ফিক্স করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়াবেটিকটাও কন্ট্রোল করতে পারি, এবং পিসিওএসটাও সেম। আমরা কন্ট্রোল করতে পারবো। এই জিনিসটা এরকম না যে আমার কমে গেছে এখন আমি আবার আগের লাইফস্টাইলে চলে যাবো। আগের লাইফস্টাইলে চলে গেলে আপনি আবার আগের জিনিসই ব্যাক পাবেন। কারণ আমি একটু আগেই ডিসকাস করছিলাম, আপনি যা করতেছেন ওটার রেজাল্টই আপনি। আপনি যদি নিজেকে ইমপ্রুভ করতে চান, ডেভেলপ করতে চান, তাহলে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে করেন নাই। ওকে, সুপার সেট নিয়ে প্রশ্ন, ওরে অ্যাডভান্স প্রশ্ন। সুপার সেট আর জায়ান্ট সেট কিভাবে মাসলকে এফেক্ট আনে? ইটস অল অ্যাবাউট শক। আমি মাসলকে আরো বেশি ড্যামেজ করতেছি। এটা শক দেওয়া মাসলকে, অ্যাকচুয়ালি মাসলকে শক করে আমি এটাকে আরো ড্যামেজটা বাড়াচ্ছি। আমরা জানি কি ওয়ার্কআউটের সময় মাইক্রো টিয়ার হয়, মাইক্রো টিয়ারটাকে আরেকটু বাড়ায় দেওয়ার জন্য। এবং সুপার সেট জায়ান্ট সেট যদি কেউ করতে চায় তাহলে প্রচুর ডায়েট করতে হয়, প্রচুর খেতে হয়। এটা যদি প্রপার ডায়েট অ্যান্ড রেস্ট না থাকে, এবং এটা প্রতিদিন করার জিনিস না। আমি আমার নিজের জিমেই দেখি এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা ইউটিউব থেকে সুপার সেট ওয়ার্কআউট, এই জায়ান্ট সেট এগুলো দেখে, দেখে এসে দেখা যায় কন্টিনিউয়াস করতে থাকে। জায়ান্ট সেট অনেক অ্যাডভান্স জিনিস। একসাথে 3টা বা 4টা ওয়ার্কআউট একসাথে যদি কেউ টাচ করে সেটাকে বলে হচ্ছে জায়ান্ট সেট। আর সুপার সেট হচ্ছে কোনটা? সুপার সেট হচ্ছে একসাথে যদি কেউ 2টা ওয়ার্কআউট করে সেটাকে বলা হচ্ছে সুপার সেট। তো এটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের যারা প্রফেশনাল, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা করতে পারে, বাট এটা এভরিডে করার জিনিস না। এটা মাঝে মাঝে করতে পারে, হঠাৎ করে একদিন। ওকে, এটা ডিফেক্ট আমি বললাম তো আর কি। মনোয়ার হোসেন, প্রি ওয়ার্কআউট মিল ভার্সেস প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট, হুইচ ওয়ান ইউ সাজেস্ট ফর বিগিনার্স ইন ডিফারেন্ট স্টেটস লাইক মর্নিং অ্যান্ড আফটারনুন সেশন ওয়ার্কআউট? আচ্ছা, যদি প্রি ওয়ার্কআউট মিল লাগবেই। সাপ্লিমেন্ট এটা কখনোই ম্যান্ডেটরি না, এটা যে কোনো সাপ্লিমেন্ট, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। এটা প্রোটিন সাপ্লিমেন্ট হোক, ক্রিয়েটিন হোক, বা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কিছুই না। এটা হচ্ছে এলার্জিনাইন, সিট্রোলিন, এটা হচ্ছে পাম্পের জন্য ইউজ করে, আর স্টিমুলেশনের জন্য ক্যাফেইন ইউজ করে। এটা যদি কেউ বাইরে নর্মালি যদি কেউ সিট্রোলিন ইউজ করে পাম্পের জন্য, আর ক্যাফেইন যদি ইউজ করে, যে ক্যাফেইন মানে কি, চা কফি এগুলাই হচ্ছে ক্যাফেইন, কেউ যদি স্টিমুলেশনের জন্য ইউজ করতে পারে তাইলেই এনাফ। এরকম প্রচুর মানুষ আছে যারা ওয়ার্কআউটের আগে জাস্ট সিম্পলি ব্ল্যাক কফি খায়, এবং অনেকে আছে সিট্রোলিন বা এলার্জিনাইন এগুলা ইউজ করে। সো প্রি ওয়ার্কআউট এত আহামরি কিছু না। যে প্রি ওয়ার্কআউট নিলে মেন্টালি ক্রেজি ফিল করা যে আমি আজকে ওয়ার্কআউট করে কাঁপায় ফেলবো, ফাটায় ফেলবো, আর অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করে প্রপার একটা ভালো ওয়ার্কআউট করা, এটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। অনেক আমি দেখছি কিছু কিছু ওয়ার্কআউট প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট আছে, যেমন যে সাইকোটিক। এই সাইকোটিক ইউজ করে আমি দেখছি যে ছেলে পেলে নিজেরা কন্ট্রোল করতে পারে না। আপনার 420 গ্রাম 20 mg ক্যাফেইন, এটা ইজ টু মাচ। এগুলো নেওয়ার পরে নিজের সেলফ কন্ট্রোলই থাকে না, দেখা যায় ক্রেজি, নিজেকে মনে করে না জানে কি ওয়ার্কআউট করতেছে, বাট আলটিমেটলি এখানে কোনো ওয়ার্কআউটই হয় না। ক্রেজি ইজ নট অ্যাবাউট ক্রেজিনেস। আপনি যত ক্রেজি ওয়ার্কআউট করবেন, যত হেভি ওয়ার্কআউট করবেন, আপনার জয়েন্ট গুলো তত ড্যামেজ হবে। আমরা এখানে জয়েন্ট ট্রেনিং করতেছি না। এটা অ্যাকচুয়ালি যারা বিগিনার, এটা তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। প্রি ওয়ার্কআউট নেয়, নিয়ে অনেক হেভি ওয়েট লাগায় ফেলে, মাসল এঙ্গেজমেন্টের খবর নেই, এসে জয়েন্ট ট্রেনিং করে, এবং ফর্মেট তার এইসব বাদ দিলাম। তো আমি প্রি ওয়ার্কআউটের টোটালি ফ্যান না। আমি আমার যারা ক্লায়েন্ট থাকে, আমি কাউকেই কখনো প্রি ওয়ার্কআউট ইউজ করাই না। ম্যাক্সিমাম আমি সাজেস্ট করি যে ব্ল্যাক কফি, দ্যাটস ইট। আর যদি ইভিনিং এর পরে হয়, আমি যদি ইভিনিং এর পরে ওয়ার্কআউট সাজেস্ট করি না। আমি সবসময় যারা ফ্রি থাকে তাদেরকে আমি মর্নিংয়েই সাজেস্ট করি ওয়ার্কআউট করার জন্য।
ওকে, তো কোশ্চেন কি ছিল? প্রি ওয়ার্কআউট মিল ভার্সাস প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট। এটা প্রি ওয়ার্কআউট মিল ইজ ম্যান্ডেটরি, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট অপশনাল। এটা এত আহামরি কোনো কিছু না। প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট একটা হাইপ, আর কিচ্ছু না। হুইচ ওয়ান আর হাইপ না, আরেকটা জিনিস আছে, এন্ড ইটস বিজনেস। আপনি যে কোনো জিম ট্রেনারের কাছে যান, গিয়া বলবেন যে ভাইয়া আমি তো এনার্জি পাই না। হ্যাঁ, তুমি প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খাও না। ইউ টেক ইউর মিল ফার্স্ট। এনার্জি আসে মিল থেকে, সাপ্লিমেন্ট থেকে আসে না। ওই যে আপনি যখন গিয়া বলবেন যে ভাই প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কই পাবো, তুমি আমার কাছে আইসো, বুঝছো, আমার কাছে একটা আছে। ওই বাকি যারা বিক্রি করে সবারটা ফেক, ওদেরটা ইউজ কিনো না কিন্তু। আর কি, ইটস লাইক যে বাকিরা সবাই হাত দিয়া বানায় বানায় বাসায় বসে বসে বানাইতেছে আর সে ইম্পোর্ট করে আনতেছে। ভাই বাংলাদেশে মোটামুটি যা সাপ্লিমেন্ট পাওয়া যায় সবই অরিজিনাল। আপনার ফেক সাপ্লিমেন্ট খুব রেয়ার। ঢোকে না যায় এরকম না, ঢোকে, কিন্তু ম্যাক্সিমাম যারা বিক্রি করে সবাই জেনুইনই বিক্রি করে। কেউ 2,000 টাকার জিনিস 3,000 টাকায় বিক্রি করলে যে জিনিস একদম জেনুইন হয়ে যায়, ব্যাপারটা এরকম না। ইটস অল অ্যাবাউট সাইকোলজি। আর আমি টোটালি তো বললাম, আমাদের জিম ট্রেনারদের কাছে, আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু জিম ট্রেনার আছে এরা টার্গেট থাকে, এটাকে যদি একদম সহজ খাঁটি বাংলায় বলি, এরা হলো ধান্দা। এরা ধান্দা করতে বসে। এরা হলো ওই যে বিক্রি করে 2,000 টাকা, দেখা যায় 2,000 টাকার গোল্ড ক্রিয়েটিন, 2,200 টাকার গোল্ড ক্রিয়েটিন এসে বিক্রি করে 3,200 টাকায়। আমি এটা অ্যাভেলেবেল পাইছি। ওকে, যাই হোক। তারপরে বিগিনারদের জন্য কি সাজেস্ট করলাম? স্টেট লাইক মর্নিং অ্যান্ড আফটারনুন। হ্যাঁ, প্রি ওয়ার্কআউট মর্নিং ইউজ করা যাইতে পারে। সানসেটের আগে আমি, সানসেট মানে সূর্য অস্তের পর আগ পর্যন্ত আমি প্রি ওয়ার্কআউট কেউ ইউজ করতেই পারে, কিন্তু আমি সানসেটের পরে কোনো ক্যাফেইনের ফ্যান না। আমি চাই যে আমার সাথে যারা আছে বা আমার যারা ইনফরমেশন বা আমার যে লাইভ যারা শোনে, আমি চাই তারা প্রপার টাইমে ঘুমাবে সবাই। রাত 12টা মানে মিড নাইট, এটাকে ইংলিশে বলে মিড নাইট, তাই না? তো আমি চাই না কেউ মিড নাইট পর্যন্ত জেগে থাকুক, এবং যে রাত 10টা পর্যন্ত আমার লাইভ দেখতেছে, এটাও আমি সাজেস্ট করি না। এটা আরো আগে করা উচিত, যেহেতু আমি বিজি থাকি, এটা আমার ফল্ট। আমি বিজি থাকি, আমার জিম থাকে, আমার বাসায় আসতে আসতে অনেক লেট হয়, এই জন্য আমারও হয়তো বা দেরি হয়ে যায়। বাট আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে ওয়ার্কআউট গুলা দিনের যত আর্লি করা পসিবল। আপনি যদি সকালে ওয়ার্কআউট করেন আপনার অফিস বিজনেসের আগে, আপনি কিন্তু তাহলে সারা দিনের জন্য ফ্রি হয়ে যাচ্ছেন, আপনার ওয়ার্কআউটের কোনো প্রেশার থাকতেছে না। এবং সানসেটের পরে আপনারা যারা ওয়ার্কআউট করেন, আমি তাদের সবাইকে সাজেস্ট করি যে ওয়ার্কআউটের আগে স্টিমুলেন্ট কোনো ইউজ না করার জন্য। আপনারা যদি এল-আর্জিনাইন বা সিট্রিলিন এই ধরনের প্রি ওয়ার্কআউট ইউজ করতে পারেন, দ্যাটস ফাইন, বাট ক্যাফেইন যেগুলো স্টিমুলেন্ট, এটা আমি না করি। তারপরে হচ্ছে ওমেট করলে ওয়েট কমবে। ওমেট মানে হচ্ছে 1 মিল এ ডে। এটা অ্যাকচুয়ালি আননেসেসারি। 1 মিল এ ডে অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ আমরা বিশ্বাস করি ব্যালেন্সে। আমরা চাই কি আমাদের থ্রু আউট দ্য ডে আমাদের শরীরে যে এনার্জিটা থাকবে, আমি একসময় খুব স্ট্রং ফিল করতেছি, একসময় উইক ফিল করতেছি এখানে। এবং 1 মিল এ ডে নিয়ে কোনো মানুষ কখনোই প্রপারলি ফাংশন করতে পারবে না, কারণ আমাদের তো দিন শেষে আমাদের যাদের বিজনেস আছে, চাকরি আছে, হোয়াট এভার, আমাদের সবারই কেউ না কেউ কিছু করতেছে। তো 1 মিনিট ডে নিয়ে এটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট করি না, কারণ এটা প্র্যাকটিক্যাল না। আপনি 1 মিনিট নিয়ে কতদিন করবেন? আপনি এর থেকে প্রপারলি আপনি দিনে 3টা মিল 4টা মিল স্ন্যাকিং করেন, বাট ছোট 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 লো ক্যালোরি করেন, এটা মেনটেন করতে থাকেন, তাহলেই আমার বিশ্বাস যে আপনার ওয়েট কমবে। আপনি যে স্টেজেই থাকেন না কেন, যেরকমই থাকেন না কেন, আপনি যদি ক্যালোরিটা কন্ট্রোল করতে পারেন, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারেন, প্রপার ঘুমাইতে পারেন, এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি যে বারবার প্রপার টাইমে ঘুমানো, প্রপার ওয়ার্কআউট, প্রপার ডায়েট, এই 3টা জিনিস যে মেনটেন করতে পারবে, আপনি ন্যাচারালি অনেককে পাবেন যে জেনেটিক্যালি দেখবেন যে খুব গিফটেড। যেমন আমার স্টুডেন্ট ছিল ফরহাদ। ফরহাদকে আমি সব সময় দেখছি রাত 10টায় ঘুমাইতে এবং খুব সকালে উঠতো সে। এটা তার ন্যাচারাল প্রসেস, এবং তার বডি কন্ডিশন ন্যাচারালি অনেক ভালো ছিল, তার স্ট্রেংথ লেভেল অনেক ভালো, এবং তার বডিতে সহজে ফ্যাট আসতে চাইতো না, কারণ সে প্রপারলি ঘুমাইতো, প্রপারলি রেস্ট নিত। আমাদের তো ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আসলে আমরা রাতের বেলা জেগে থাকি, আমরা এক্সট্রা স্ট্রেস নেই লাইফ নিয়ে, অ্যাকচুয়ালি প্যারা খাই আর কি। এই জন্য আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেসের কারণেই হয়তো বা আমরা হেলদি লাইফ লিড করতে পারি না। তারপরে কি, অতিরিক্ত ক্যাফেইন আরো ক্ষতি করে শরীরে বস। এটা ভালো মানের কফি ভালো, তাই না? আর এল-আর্জিনাইন আর সিট্রুলিন ম্যালেট দুইটার একটা, হ্যাঁ পাম্পের জন্য বেস্ট। আমি তো পাম্প জিনিসটা আমার নিজেরই খুব পছন্দ। এগুলো অ্যাকচুয়ালি নাইট্রিক অক্সাইড যেটা আছে আমার ব্লাডে, ওটা বাড়ায় দেয়, বাড়ায় দিয়ে আমাদের পাম্পটা ইনক্রিজ করে। তো আর ক্যাফেইন ইজ, কফি থেকে বেস্ট ক্যাফেইন আর আমার কাছে কিছু মনে হয় না আর কিছু আছে। আর অনেকে এসে বলে, আচ্ছা কফি নিয়ে যখন কথা উঠছে, অনেকে এসে বলে ভাই কফি খাই, কফি খেয়ে তো কাজ হয় না। ভাই প্রি ওয়ার্কআউট খাই, প্রি ওয়ার্কআউট খেয়ে তো কাজ হয় না। ভাই 2 স্কুপ প্রি ওয়ার্কআউট খাইছি, তাও কাজ হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ, আলোচনা সুন্দর হচ্ছে বস। প্রদীপ মালাকার, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো অনেকে বলে যে ভাই 2 কাপ কফি খাই কাজ হয় না, ভাই চা খাইতেছি সারাদিন কাজ হয় না, ভাই প্রি ওয়ার্কআউট খাইছি 2 স্কুপ। আমাকে সামওয়ান খুব বাংলাদেশের মুখ, খুব পরিচিত একজন মুখ
বডি বিল্ডার প্লাস খুব স্বনামধন্য কোচ, আমার কাছ থেকে একবার একবার একটা প্রি ওয়ার্কআউট নিয়েছে। প্রি ওয়ার্কআউট নিয়ে খুব কড়া ছিল, বেশ ভালো ক্রিয়েটিন, সরি বেশ ভালো ক্যাফিন আলা একটা প্রি ওয়ার্কআউট ছিল। খাওয়ার পরে আমাকে সে রিভিউ দিছে, ভেরি ভেরি টেস্টি বিসি ডবল। ইট মিনস দ্যাট সে আমাকে মিন করলো যে এটার যে ক্যাফেন এটা তার কাজ করে না। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আসে কিভাবে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনি আগে 100 mg ক্যাফেন নিছেন, আপনার এভরিডে নিচ্ছেন, একটা সার্টেন পিরিয়ডে নেওয়ার পরে এই 100 mg ক্যাফেন কিন্তু আপনাকে যে স্টিমুলেন্ট বা মেন্টালি অ্যালার্ট এটা আপনাকে রাখবে না। তারপরে আপনার কথার কথা আপনি এরপরে বাড়াচ্ছেন, আপনার যখন কাজ হচ্ছে না, আপনাকে 2 কাপ কফি খাইতেন, কাজ হচ্ছে না, বা চা খাইতেন, এখন আপনি 3 কাপ খান, 3 কাপ খেয়েও আপনার কাজ হবে না একটা সার্টেন পিরিয়ড পরে, 4 কাপ খান, খাওয়ার পরে আপনার কাজ হবে না। এরকম করে কিন্তু ধীরে 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 বাড়তে থাকবে আপনি। বাট কিপ ইন মাইন্ড, আপনি স্টিমুলেটেড হচ্ছেন না মেন্টালি, বা আপনার ব্রেন ফাংশন বাড়তেছে না, কিন্তু এটা কিন্তু আপনার হার্টে স্ট্রেস করতেছে। অ্যান্ড কিপ ইট ইন মাইন্ড, আপনার হার্ট যখন স্ট্রেসড হবে আপনার কিডনিতে ইফেক্ট হবে, আপনার ব্লাড প্রেশার যখন বাড়বে আপনার কিডনির ফিল্ট্রেশন প্রসেসে এটা হিট করবেই। সো আমি এইসব কারণে আরো বেশি সাজেস্ট করি যে অযথা অতিরিক্ত ক্যাফেন নেবেন না। আপনি যখন দেখবেন যে আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত ক্যাফেন নিয়ে আপনার কাজ হচ্ছে না, আমি সাজেস্ট করবো টোটালি ক্যাফেন বন্ধ করে দেন। যেমন আমি সবসময় রমজান মাসে ট্রাই করি যে ক্যাফেনটা না নেওয়ার জন্য, বা রমজানেতে এমনি খাওয়ার সুযোগ কম থাকে, বা জাস্ট ইফতারের পরে 1 কাপ চা খাওয়া, দ্যাটস ইট। এটা আমি রমজান মাসেই খালি ট্রাই করি, এবং এটা করার পরে দেখা যায় কি রমজানের পরে আমার ক্যাফেইনের যে ডিমান্ডটা এটা কমে যায়। তো আপনারাও চাইলে এটা করতে পারেন, সামনে তো রমজান মাস আছে, আপনারা জাস্ট ইফতারের পরে 1 কাপ চা বা কফি খেতে পারেন, এটা আপনার জন্য এনাফ। আপনার ওয়ার্কআউট, তারাবি, বা আপনার যতটুকু অ্যাক্টিভ থাকা যায়, আমার তো আসলে রমজানে অ্যাক্টিভ থাকার সুযোগ কম, অতটুকুই হয়ে যাবে। ওকে। ও, অ্যাকচুয়ালি যেটা আপনার যে ক্যাফেনের ব্যাপারে যেটা বলতেছিলাম, আপনি যখন ক্যাফেনের ডোজ বাড়াইতে থাকবেন আপনাকে সে রেজাল্ট নাও দিতে পারে, কিন্তু সাইড ইফেক্টটা কিন্তু ঠিকই দিবে। এটা সবকিছুর জন্যই অ্যাপ্লিকেবল। আপনি যখন বাড়াইতে থাকবেন নাকি, মোর ইজ বেটার বলে আসলে সব সময় এই জিনিসটা ভালো না। মোর ইজ বেটার মানেই ভালো না। আপনার এরকমও হইতে পারে যে আপনি একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আপনার রেজাল্ট পাবেন না, কিন্তু আপনার সাইড ইফেক্টটা পেতেই থাকবেন। অর্গোপাল পল্লব, এত ওয়ার্কআউট করে কি হবে, একদিন তো মরেই যাবো। হ্যাঁ, মরে তো যাইতেই হবে, এটা তো একদম কনফার্ম, এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, অনেক সময় লাইভ করলাম আজকে। ওরে বাবা, 57 মিনিট হয়ে গেছে। আজকে আর আমরা লাইভ না আগাই, আজকের মতো এখানেই রাখি। অনেক আলোচনা হইলো, ঠিক আছে, আমিও আজকে এনজয় করছি, অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আসছে, অনেক ভালো ভালো কোশ্চেন আসছে। গুড। আমি চাই সবসময় আপনারা কোশ্চেন করবেন, যত পারেন কোশ্চেন করবেন, আমারও শেখা হয় আপনাদেরও শেখা হয়, এবং আমরা আইডিয়া এক্সচেঞ্জ করব। এবং আমি এই যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি, যে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে, অনেকেই জানতে চান যে আসলে কোশ্চেনগুলো আমরা কই করব। কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আপনারা যদি প্রাইভেট গ্রুপে করতে চান করতে পারেন, ওখানে আমি ডিরেক্ট কোশ্চেন আনসার দিয়ে দিই, অথবা এই যে আমি যখন পোস্টারটা পোস্ট করি যে কোশ্চেন আনসারের, ওখানেও করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় আজকে লাইভ করলাম এবং বেশ এনজয় করলাম লাইভ করে। এমডি ফাহিমুল হক কথন, ভাই টিল ফেইলর ওয়ার্কআউটের টাইম অ্যান্ড মিড সেশনে বডি ফ্যাটিক হয়ে যায় আর এনার্জি সব ড্রেইন হয়ে যায়। সো হাউ টু হিট ফেইলর আর অ্যাট দ্য সেম টাইম ফিল এনার্জেটিক? ফেইলর হিট করে তো কেউ কখনো এনার্জেটিক থাকবে না। আপনি এটা হচ্ছে ফেইলর হয়ে গেছে মিনস এনার্জি ইজ গান, ড্রেইনড। কিভাবে আমি এনার্জেটিক ফিল করবো? ইট মিনস দ্যাট গুড, ফেইলর হয়ে গেছে অলরেডি। ফেইলর সেট গুলো তো আমরা করি সবসময় ওয়ার্কআউটের লাস্টে, যাতে এরপরে আর নেক্সট কোনো ওয়ার্কআউট করার আমার কোনো সুযোগ না থাকে। আগে একটু জানান দিয়ে আইসেন বস। বস, আমি চেষ্টা করি সবসময় মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন রাত 9টার পরে আমি লাইভে আসি, 9:10-15 দিকে লাইভে আসবো ইনশাল্লাহ। এবং এটা আমি সবসময় আগেও আসতাম, আমার মাঝখানে প্রায় 1-1.5 বছরের মতো একটা ব্রেক হয়ে গেছিল, আমি লাইভ আসলে করি নাই। তো ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার করব। লাস্ট উইকেও অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছিল, লাস্ট উইকে আমার একটা দাওয়াত ছিল, একটা জিম ওপেনিং এর ইনভাইটেশন ছিল, তো ওখানে ছিলাম তাই করতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে প্রতি মাসে 13 তারিখ, তো ইনশাল্লাহ 20 তারিখে আবার করব, এরপরে আবার 27 তারিখেও হবে, ইনশাল্লাহ কন্টিনিউ করার আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং মি। গুড নাইট।